গল্পের নাম ধূসর রংধনু, কলমে মাহিরা ইসলাম, মাহি। ইতোমধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করেছে। বাসন্তী ব্যস্ত পায়ে দরজা খুলে দেখতে পেল মাহিনের হাস্যোজ্জ্বল মুখশ্রীখানা। প্রথমেই দরজার সামনে বাসন্তীকে দেখে সে কিছুটা ভড়কে গেল। এভাবে দরজার সামনেই সে আশা করেনি বাসন্তীকে। বাসন্তী এই অসময়ে মাহিনকে দেখে অবাক হয়ে গেল। তার আসার কারণ বুঝতে পারল না। নিস্তব্ধ ও তো বাড়িতে নেই। বাসন্তী হাস্যোজ্জ্বল মুখে বলল, আরে মাহিন যে, এসো এসো, ভেতরে এসো। এই সময় হঠাৎ কারো বিপদ আপদ হলো না তো আবার? আন্টি ঠিক আছে তো? মাহিন ভেতরে এসে সোফায় বসে তার সিল্কি চুলে হাত বুলিয়ে ইতস্তত করে বলল, হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে। আসলে নিস্তব্ধ সঙ্গে একটু দরকার ছিল আর কি। মাহিন শুষ্ক ঢোক গিলল। একদম ডাহা মিথ্যে কথা বলে বসল সে তো বাসন্তীকে দেখতেই এতটা পথ পাড়ি জমাল। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় করে ওসমান ভিলা এলো। প্রেয়সীর মুখখানা যাতে মাঝে মাঝেই অবলোকন করতে পারে, তাই তো যশোর শহর ছাড়ল দুদিনের মাঝে। বাসন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, তা তুমি না যশোর ছেলে এলে কবে? মাহিন আমতা আমতা করে বলল, আসলে আজই ঢাকায় শিফট করেছি। ওখানে একা একা ভালো লাগছিল না। মা বাবা, আপনি এখানে আর আমি ওখানে। বসন্তী ভ্রু কুঁচকে বলল, আমি মানে? মাহিন থতমত খেয়ে দ্রুত বলল, আপনি মানে আপনারা? নিস্তব্ধ আর বাকি বন্ধুরা? মানে ওরা সবাই, সেটাই বললাম আর কি। ও তাই বলুন। মাহিন দ্রুত কথা ঘুরিয়ে বলল, আপনি? আর কেউ নেই বাসায়? বাসন্তী? কাউকে দেখছেন না যে? মাহিনের হঠাৎ বাসন্তীর নাম ধরে ডাকায় সে কিছুটা চমকে উঠল। ঘাবড়ে গেলেও মেকি হেসে বলল, ওই না, আসলে নিস্তব্ধ আর আয়েশা ভাবিরা তাসফিরদের বাড়িতে গেছে বেড়াতে। মা ঘরে, বাবা তো বাহিরে। বাড়িতে শুধু দাদু আছে। কোনো দরকার? মাহিন এক দৃষ্টিতে পলক না ফেলে বাসন্তীর দিকে তাকিয়ে রইল। সে দেখছে মেয়েটার অস্বস্তি মাঝেও মিছে হেসে কথা বলা, সঙ্গে একটু একটু ঠোঁট নাড়ানো। মাহিন তাকিয়ে থেকেই মাথা নেড়ে জবাব দিল, নিস্তব্ধকে একটু দরকার ছিল। আসার সময় ফোন করা হয়নি ওকে। বুঝতে পারিনি বাড়িতে নেই। তবে এখন আর দরকার নেই বাসন্তী। যা দরকার ছিল পূরণ হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি কিছু। মাহিনের কথা বুঝতে না পেরে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল বাসন্তী। তার বয়সে ছোট্ট একটা ছেলে তাকে বারবার নাম ধরে ডাকায় তার খুব অস্বস্তি হচ্ছে। সঙ্গে অদ্ভুত কথাবার্তায় সে আরো মিয়ে যাচ্ছে। মাহিন আর কিছু না বলে আসি বলে বেরিয়ে গেল। আরে একটু বসো, চা বা নাস্তা পানি কিছু ট্রাই করো অন্তত। মাহিন মুচকি হেসে পিছু ফিরে বলল, অন্য দিন হবে। চিন্তা করবেন না বাসন্তী। বাসন্তী অদ্ভুত চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ছেলেটা কেমন যেন রহস্যময়। কি অদ্ভুত তার চোখের ভাষা। বাসন্তী চোখ বন্ধ করে নিল। মনের মাঝের এত অযাচিত ভাবনাকে ভীষণ করে শাসালো। বেলকনির খোলা দরজা দিয়ে সূর্যের তীক্ষ্ণ রশ্মি তাসফির চোখে লাগতেই তীব্র ঘুম ছুটে গেল তার। পিট পিট করে চোখ মেলে উঠে বসল সে। রাতে হাজারটা কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়ালই নেই। ওয়াশরুম থেকে একবারে গোসল সেরে বের হলো তাসফি। কাল ভিজে যাওয়ায় গাটা কেমন ম্যাচ ম্যাচ করছিল। এখন ভালো লাগছে। তাসফি সারা রুমে চোখ বুলালো। তার অসহ্য ডাক্তার বরকে কোথাও দেখতে পেল না। মুহূর্তেই তার কালো রাতের সেই অযাচিত ঘটনা স্মরণে এলো। রুমের বাইরে বের হয়ে চাচির কাছে গেল। মেজ চাচি তাকে দেখে বলল, কি রে, উঠে পড়েছিস? জামাই বাবা উঠেছে, খাবার তৈরি হয়ে গেছে। যা জামাই বাবাকে এবারে ডেকে ডাইনিংয়ে নিয়ে আয় দেখি। তাসফি ভ্রু কুঁচকে বলল, উনি বাইরে বের হয়নি। মেজ চাচি বলল, কার কথা বলছিস? জামাই বাবা। দেখ, মেয়ে বলে কি, তুই তো কেবলমাত্র ও ঘর থেকে বের হলি। কিছু মনে পড়তেই তাসফি দৌড়ে রুমে এলো। মেজ চাচি চিল্লিয়ে বলতে লাগলেন, আরে করিস কি, আস্তে, ছোট পড়ে যাবি তো। মেয়েটা নাকি যে করে। তাসফি রুমে এসে দ্রুত বেলকনিতে গিয়ে দেখে ঠিক যা ভেবেছিল তাই। নিস্তব্ধ বেলকনির ফ্লোরে বসে ঘুমিয়ে আছে। তাসফি হতবাক হয়ে চেয়ে রইল। এই লোক, এই ইভি যে গায়ে সারারাত এমন ঠান্ডা ফ্লোরে বসেছিল। ইয়া খোদা, ঠান্ডা লেগে যায়নি তো আবার? যদি জ্বর টর আছে?
না, তাসফি আর ভাবতে পারল না। নিজের চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিল। দ্রুত নিস্তব্ধর চোখে মুখে হাত দিয়ে দেখতে লাগল। হ্যাঁ, গাটাও তো কেমন গরম গরম লাগছে। ঈশোস লোকটাকে এভাবে শাস্তি দিতে গিয়ে কি একটু বেশিই করে ফেলল না তো? এখন যদি লোকটার জ্বর বাঁধিয়ে বসে কি হবে? সে তো চেয়েছিল লোকটাকে একটু শায়েস্তা করতে, তাকে এতদিন করা অপমানের জবাব দিতে। লোকটার কোনো শারীরিক ক্ষতি তো সে করতে চায়নি। নিস্তব্ধর গলায় হাত দিয়ে বসা অবস্থায় নিস্তব্ধ চোখ পিট পিট করে চাইল। তাসফিও পিট পিট করে নিস্তব্ধ সুদর্শন মুখখানায় চোখ বুলিয়ে শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধ নিজের সামনে তাসফির অবয়ব অবলোকন করে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দাঁড়িয়ে পড়ল। নিস্তব্ধর চিৎকারে ভয় পেয়ে তাসফিও চিৎকার করে উঠল। ওদিকে দুজনের হঠাৎ এমন চিৎকার শুনে তাসফির বাবা, চাচি, আয়শা সবাই ভয় পেয়ে এগিয়ে এল। কি হলো, আবার কোনো বিপদ আপদ হলো না তো? মোস্তফা সাহেব আতঙ্কগ্রস্ত স্বরে দরজায় টোকা দিয়ে ডাকল। তাসফি, মামুনি, কি হয়েছে? দরজা খোলো মামুনি। বাইরে তাদের ডাকার চেঁচামেচিতে যেন দুজনের হুঁশ ফিরল। তাসফি নিজের ভুল বুঝতে পেরে দ্রুত দরজা খুলতে গেল। নিস্তব্ধ তবুও ভাবলেনহীন। চিৎকার শেষে যেন সে একদম নীরব হয়ে গেছে। নিস্তব্ধ টলতে টলতে ওয়াশরুম ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তাসফি আবারও তাতে কেঁপে উঠল। কাপা কাপা হাতে দরজা খুলে বোকার মতো দাঁত বের করে হাসি দিল। মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছিল মা? কোনো সমস্যা? চিৎকার করলে কেন? তাসফি মাথা চুলকে আমতা আমতা করে বলল, তেলাপোকা, তেলাপোকা বাবা। ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ দেখে। মোস্তফা সাহেব ভ্রু কুঁচকে বলল, সে কি, তুমি তেলাপোকা ভয় পাওয়া শুরু করলে কবে থেকে মামুনি? এই রে, সে ভুল বলে বসেছে, এবার কি করবে? ফট করে সে বলে বসল, আমি না, আমি না বাবা, উই যে উনি। উনি তেলাপোকা দেখে ভয় পায় আর কি। উনিও চিৎকার দিল। ওনার চিৎকারে আমিও ভয় পেয়ে চিৎকার দিলাম আসলে। বলেই তাসফি বোকা হেসে মাথা চুলকাল। তাই বলো মামুনি, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, জামাই বাবাজিকে নিয়ে নাস্তা করতে এসো। নিস্তব্ধ কই গেল? উনি তো ওয়াশরুমে বাবা, ওয়াশরুমে। আয়েশা মিট মিট করে হাসছে। কি হয়েছে সেটা বুঝতে না পারলেও সে স্পষ্ট বুঝতে পারছে তাসফি একদম ডাহা মিথ্যা কথা বলে দিল। কারণ নিস্তব্ধ কোনোদিন তেলাপোকায় ভয় পায় না। পান্না একবার তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠলে। নিস্তব্ধ সেই তেলাপোকাটাকে নিজ হাত দিয়ে ধরে দেখিয়ে পান্নার ভয় ভানিয়েছিল। সেখানে আজ নিজে ভয় পেয়ে চিৎকার করার প্রশ্নই উঠে না। বাসর রাতে পাভেলকে দেখে তোষে চিৎকার করে উঠেছিল। বয়স কম হওয়ায় আয়েশা তখন এতবড় একজন মানুষের সাথে একা ঘরে ভয় পেয়েছিল। চিৎকার শুনে তার শ্বশুর শাশুড়ি সহ সবাই উপস্থিত হয়েছিল। সবাই যা নয় তা বলেছিল পাভেলকে। বেচারা তো লজ্জায় মূর্ছা যাওয়ার অবস্থা। বেচারা বউকে সামান্য স্পর্শও করল না, অথচ অধৈর্যের তকমা লাগিয়ে দিল সবাই তাকে। এরপর থেকে 1 মাস তো সবাই তাকে উঠতে বসতে এই খোঁটাই শোনাল। আয়শাও শেষ সময় চিৎকার দিয়ে বিপাকে পড়েছিল। তারই বা দোষ কি? সে তো আর ইচ্ছে করে দেয়নি। মনের ভয় থেকেই তো দিয়েছিল। সবাই যেতেই তাসফি ঠাস করে দরজাটা লাগিয়ে এসে ধপাস করে ঝিম ধরে কতক্ষণ বিছানায় বসে রইল। তখনই নিস্তব্ধ ওয়াশরুম থেকে মাথা অর্ধেক বের করে তাসফিকে ডাকল। তাসফি বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে এমন সাপের মতো মাথা অর্ধেক নের করে ফনা তুলে ফস ফস কেন করছেন? যা বলার সোজাসুজি বলুন না। নিস্তব্ধ কটমট করে তাকিয়ে বলল, কখন থেকে ডেকে যাচ্ছি, কথা কানে যায় না তোমার? কার ধ্যানে থাকো ইদানিং, কোনো কথাই তোমার কানে যায় না। উফফ, এত প্যাচাল না পেরে বেরিয়ে আসতে পারেন তো? নিস্তব্ধ চোখ বড় বড় করে বলল, এই মেয়ে, তুমি তো ভারী অসভ্য। এই অবস্থায় তুমি আমায় বাইরে বেরিয়ে আসতে বলছো? নির্লজ্জ মেয়ে মানুষ। তাসফি ভ্রু কুঁচকে বলল, তো বেরিয়ে আসলে কি সমস্যা? নিস্তব্ধ কটমট করে তার দিকে তাকিয়ে বলল, তোমার মতো তো আমি নির্লজ্জ নই, মেয়ে যে রুমে এসে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াবো। এই আপনি আমায় নির্লজ্জ বললেন কোনো সাহসে? আপনার কোনো ধারণা আছে? নিস্তব্ধ তাকে থামিয়ে দিয়ে বলল,
আল্লাহ ওয়াস্তে আমার তোয়ালে টি শার্ট আর ট্রাউজারটা দিয়ে আপনি সাফাই গান ম্যাডাম। আমি কি এখন নগ্ন গায়ে আপনার সামনে বের হব? তাসফি মেজাজ দেখিয়ে বলল। কেন নগ্ন গায়ে কেন বের হবেন? নির্লজ্জ পুরুষ মানুষ। ওয়াশরুমে কাপড় নিয়ে যান না। এতক্ষণ এত প্যাচাল পেরে সময় নষ্ট না করে শুরুতে জামা কাপড় দিতে বললেই তো ঝামেলা শেষ। দেখলেন তো এমনি এমনি তো আর আপনাকে অসহ্য বলি না। তাসফি নিস্তব্ধর মুখের উপরে জামা কাপড়গুলো ছুঁড়ে মারল। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা। দিন দিনের ঝাঁজ জাল দুটোই যেন বেড়ে যাচ্ছে। কবে না দেখা গেল নিস্তব্ধ তার ঝাঁঝ আর ঝালে ছটফট করেই না মরে গেল। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই তাসফি তাকে চেপে ধরল। এই আপনি তখন এভাবে চিৎকার করলেন কেন? চিৎকার করে কি প্রমাণ করতে চাইলেন আপনি? কাল যখন আপনি আমায় চেপে ধরেছিলেন আমি কি চিৎকার করেছিলাম বলুন? নিস্তব্ধ ব্যঙ্গ করে হাসতে লাগল। তাসফি ফুঁসে উঠল। এই আপনি এমন শয়তানের মতো হাসছেন কেন? তো হাসব না। তোমার উই কুৎসিত চেহারা দেখেই তো আমার সকাল সকাল প্রাণ পাখি উড়ে যাবার জোগাড় হলো। ভাগ্যিস কাল বর্জ্যপাতটা হলো। না হলে তুমি তো অসভ্য মেয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিলে। কাল বড় বাঁচা বেঁচে গেছি বুঝলে মেয়ে। না হলে কাল তো আমি ওখানেই অর্ধেক মতে ভূত হয়ে যেতাম। বলতে বলতেই নিস্তব্ধ হাঁচি দিয়ে ফেলল হাউচু হাউচু। তাসফি চোখ ছোট ছোট করে তাকালো। ইউ, আমি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করছিলাম? অবশ্যই। তো তোমার কি মনে হয় আমার মতো একটা সভ্য শান্ত পুরুষ তোমাকে এমনি এমনি টাচ করতে যাবে? হাহ, কখনোই না। ও তাই নাকি? আপনি কি সভ্য শান্ত? অবশ্যই। তাসফির চোখ বড় বড় করে বলল। তার মানে আপনি বলতে চাইছেন কাল আমি আপনাকে সিডিউস করেছিলাম? জি আজ্ঞে। বলেই নিস্তব্ধ শয়তানি হাসি দিল। তাসফি নিস্তব্ধ দিকে তেড়ে গিয়ে বলল, আপনি না এক নম্বরের অসভ্য, অভদ্র, বর্বর, বদমাশ ডাক্তার। সঙ্গে কর্তব্যহীন হাসবেন। উফ, অসহ্য। বলেই তাসফি গটগট করে হেঁটে রুম ছেড়ে বেরিয়ে যেতে লাগল। পেছনে থেকে নিস্তব্ধ চেঁচিয়ে বলল, আর তুমি কি? হ্যাঁ, আরে আরে এই যে ম্যাডাম শুনে জানত। বলেই নিস্তব্ধ হাসতে লাগল। তার হাসার মাঝে সে আবারও হাঁচি দিল। উফফ, এই হাঁচিতে তো তার জান নড়ে যাবার জোগাড়। শেষে কিনা কুৎসিত মেয়ের যাতনায় সারাক্ষণ বেলকুনিতে বসে বৃষ্টিতে ভিজে হাসি কাশি বাঁধিয়ে ফেলল। আশ্চর্য! শুধুই কি কুৎসিত মেয়ের জন্য? তাসফির সারা শরীর রাগে ফেটে পড়ছে। যেখানে তার কিনা এই লোককে নির্লজ্জ, অসভ্য উপাধি দেওয়ার কথা, সেখানে এই লোক কিনা আজ উল্টো তাকে মাতো দিয়ে দিচ্ছে। কি রকম কথায় কথায় তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। তার চেয়ে বরং এই লোকটাই হাজারটা প্যাচাল পারছে। আর যেই লোক হাসত না, সে কিনা এখন কেমন নির্লজ্জের মতো হেসে যাচ্ছে। এই এক মিনিট, এই লোক কাল সারারাত বৃষ্টিতে ভিজে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেনি তো আবার? যে কাল পর্যন্ত গম্ভীর হয়ে থেকেছে, সেই লোক সকাল থেকেই একদম ভিন্ন অদ্ভুত আচরণ করছে। তাসফি যেন এই নিস্তব্ধ ইয়াসারকে চিনতেই পারছে না। মনে হচ্ছে একদম নিস্তব্ধরই ভিন্ন একটি সত্তা। এই নিস্তব্ধর আবার যমজ কোনো ভাইটাই নেই তো? শ্বশুর বাড়ি গিয়েই শাশুড়িকে আগে জিজ্ঞেস করে ব্যাপারটা শিওর হতে হবে তো। সকালের নাস্তা শেষে নিস্তব্ধ বসে আছে ড্রয়িংরুমের সোফায়। তার হাতে ডজন খানেক টিস্যু। সে যে হারে হাঁচি দিয়েই যাচ্ছে, তাতে টিস্যুর গোটা প্যাকেটটা শুদ্ধ হাতে রাখলে বোধহয় হয় আরও ভালো হতো। কিছু মিনিট পরপর সে সারা রুম কাঁপিয়ে হাঁচি দিয়ে যাচ্ছে। তার হাঁচির শব্দে সবাই কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে এই কোথাও বজ্রপাত হলো বুঝি। ছোট্ট চাচি তো ভয় পেয়ে তার হাত থেকে কাচের বাটিটাই ভেঙে পড়ে গেল। মেজ চাচি পানি খেতে গিয়ে পানি নাকে মুখে, সে কি অবস্থা। তাসফি তো রুমে ঢুকতে গিয়ে দরজার সাথে বাড়ি খাবার জোগাড়। পান্না তো ভয় কাকাইয়ের কাছেই যাচ্ছে না। আহারে বেচারার জন্য তাসফির এবারে সত্যিই মায়া হচ্ছে। কিভাবে হাঁচি দিয়ে যাচ্ছে সমানে। বেচারার ফর্সা নাকটা লাল টুকটুকে হয়ে গেছে। ছিলেও গেছে বোধহয় কিছুটা টিস্যু দিয়ে মুছতে। জ্বালা পোড়া করছে কি। রাহেলা এর মাঝে এক ফাঁকে নিস্তব্ধকে গিয়ে জিজ্ঞেস করল, দুলাভাই আপনি কি জিম করেন? নিস্তব্ধ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? রাহেলা এমন গম্ভীর কণ্ঠ শুনে অবাক হল। কি এমন জিজ্ঞেস করেছে যে এমন চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করতে হবে? মনে হচ্ছে যেন তাকে কেউ জিজ্ঞেস করেছে, দুলাভাই আপনি কি মরিচ বাটা খাবেন? কই না তো, তা তো জিজ্ঞেস করেনি।
রাহেলা লজ্জা নিয়ে বলল, এই যে দুলাভাই, কি সুন্দর আপনার ফিটফাট বডি, কোথায়ও একটু ভুঁড়ি বের হয়নি। জানেন তো আমাদের পাড়ার মোড়ে মুদি দোকানদারের মাত্র 25 বছর বয়স, তার তো ইয়া বড় একখানা ভুঁড়ি, বুঝলেন। নিস্তব্ধ বিরক্তিতে কপাল কুঁচকে নিল। এই অসভ্য মেয়েটার বাড়ির সবাই কি এমন তার মতো বাচাল নাকি? আশ্চর্য। রাহেলা আর কিছু বলতে নিবে তার আগে নিস্তব্ধ আবারও ঘর কাঁপিয়ে হাঁচি দিয়ে বসল। রাহেলা তো শব্দে দূরে ছিটকে গিয়ে দাঁড়াল। বেশ ভয় পেয়েছে সে। আগাম বার্তা নেই, হুট করে যদি কেউ এমন অদ্ভুত শব্দ করে বসে, তাও পরপর 2-3 বার, তাহলে তো ভয় পাওয়াই স্বাভাবিক। তার মাঝেই তাসফি এসে বসল উপর সোফায়। তার হাতে হেয়ার ড্রায়ার। চুলগুলো তার কিছুতে শুকাচ্ছেই না। সকালে তার গোসল করাটাই ঠিক হয়নি। আবার না করেও মন ভালো হচ্ছিল না। আয়েশা এসে বসল নিস্তব্ধর পাশে। নিস্তব্ধ আর তাসফি দুজনের উদ্দেশ্যই ঠাট্টা করে বলল, তা আমার দেওর জি, চুল দেখছি ভেজা। আমার নতুন জায়ের চুলগুলো সকাল সকাল ভেজা। কি ব্যাপার? হুম হুম। নানির তাইলে এতদিনের দুঃখ ঘুচাবে বুঝি। আর তাছাড়া নিস্তব্ধ বাবু, রাউন্ড কি একটু বেশি হয়ে গেল নাকি? মনে হচ্ছে কাল সারারাত ভর দুজন মিলে শুধু গোসলই করে গেছ। যে হারে হাঁচি দিয়ে যাচ্ছেন, কোনো প্রতিযোগিতা ছিল নাকি আবার কাল? আয়েশা ভাবির ইঙ্গিত বুঝতে পেরে তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। ইয়া খোদা, মাটি ফাঁক হোক, সে ভিতরে ঢুকে যাক জীবিত অবস্থায়। তাসফি চোখ কটমট করে তাকালো নিস্তব্ধ দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। সব দোষ এই অসভ্য ডাক্তারের। কে বলেছিল কাল সারারাত বেলকনিতে ভিজে গায়ে বসে থাকতে? কে বলেছিল তাসফিকে এভাবে রেলিংয়ে জাপটে ধরে রেখে ভেজাতে? তাই জন্যই তো তার গোসল করতে হলো। আর ভাবির ঠাট্টা শুনতে হচ্ছে এখন। এই লোকের জ্বর বাঁধেনি, এই তো ভাগ্য। নিস্তব্ধ আয়েশার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কেন ভাবি, আর একটু দরকার ছিল নাকি? দেখ তো গায়ের উজ্জ্বলতা বাড়েনি নাকি? নিস্তব্ধ এমন লজ্জাহীন জবাব শুনে আয়েশা আর তাসফি একসঙ্গে চোখ বড় বড় করে ফেলল। আয়েশা হতবাক। সে যেন আকাশ থেকে পড়ল। এক রাতের ডোজেই কি তাসফি তার দেওরকে লজ্জাহীন করে ছাড়ল নাকি? নিস্তব্ধ তো কখনো এভাবে কথা বলে না। নানি ব্যতীত এমন ইয়ার্কি ফাজলামি তো সে কখনোই করে না। যখনই এমন পরিস্থিতিতে পড়ে সকলকে চোখ গরম করে চুপ করিয়ে দেয়। আয়েশা তো তাই নিস্তব্ধকে রাগাতে ফাজলামি করছিল। কিন্তু তার দেওর তো উল্টো সুর গাইছে। আয়েশা রসাত্মক ভঙ্গিতে আশ্চর্যান্বিত কণ্ঠে শুধাল, কি আর একটু দরকার ছিল দেওরজি? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, গোসল ভাবি। আমি গোসলের কথা বলছিলাম। আয়েশা একবার তাসফির দিকে একবার নিস্তব্ধ দিকে তাকাল। অতপর তাসফির দিকে চোখ রেখে বলল, কি গো মেয়ে, কি করেছ আমার দেওরকে? কি টিপস দিল? এক রাতে তাকে নিরামিষ থেকে আমিষ বানিয়ে ছাড়লে। বাহ, খুব ভালো তো। বাড়িতে গিয়েই খবরটা লিক করতে হচ্ছে। তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। লোকটা তাকে সহ নিজেকে সকাল থেকে নির্লজ্জ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে, এর কারণটা কি? তাসফি রেগে নিস্তব্ধর দিকে তেড়ে গেল, তেজ নিয়ে বলল, এই আপনার সমস্যা কোথায়? এমন নির্লজ্জের মতো বিহেভ করছেন কেন? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, আমি কখন কি করলাম ম্যাডাম, তাই তো বুঝলাম না। আপনি বুঝবেন ও না অসহ্য। আমরা বিকালেই বাড়ি যাচ্ছি। আপনাকে আর শ্বশুর বাড়ি থাকতে হবে না। অনেক হয়েছে। আসার পর থেকে আপনি একটার পর একটা অসভ্য কাজ কারবার করে যাচ্ছেন। নিস্তব্ধ যেন হাত ছেড়ে বাঁচল। যাক বাবা, এই অত্যাচার থেকে তো সে এবার বাঁচতে পারবে। মেজ চাচি রান্না চাপিয়েছেন দ্রুত। হঠাৎ তাসফি এসে বলল তারা নাকি বিকালেই চলে যাবে। মেজ চাচি আতকে উঠলেন, এই মেয়ে বলে কি? এক রাত যেতে পারল না, আজকেই তারা নাকি চলে যাবে? এ কেমন কথা? ঘরের মেয়ে কতগুলো দিন পর ঘরে ফিরল, আবার এত দ্রুতই চলে যাবে? মোস্তফা সাহেব খুব মন খারাপ করলেন। তাসফি বলেছে আবার খুব তাড়াতাড়ি আসবে। তবুও বাবার মন কি আর তা মানে? রান্নার মাঝেই রাহেলা তার মাকে বলল, দেখেছ মা, আজ তাসফির সঙ্গে ওনার বিয়ে না হলে আমি পেতাম তাকে। আমার সঙ্গে বিয়ে হতে পারত। কেন তাসফির সঙ্গে তোমাদের ওনার বিয়ে দেয়া লাগল? মেজ চাচি রাহেলাকে মৃদু ধমক দিলেন, এক থাপড়ে তোমার দাঁত ভেঙে দেব, অভদ্র মেয়ে। এসব কি কথা? আর ওনার কি? ওনার কি? দুলাভাই হয় তোমার। এই শিক্ষা দিচ্ছি তোমায় আমরা। মুখ সামলে কথা বলবে। আর তোমার বয়স হয়েছে বিয়ের।
এখনই কিসের বিয়ে? পড়াশোনা করো মন দিয়ে। রাহেলা মুখ বাঁকিয়ে বলল। তো তাসফির কি বয়স হয়েছে নাকি? আমরা একই বয়সী। তাহলে ওকে কেন বিয়ে দিল শুনি? মেজ চাচি গভীর ভাবনায় ডুব দিলেন। তাসফিকে যে কেন এত দ্রুত বিয়ে দেওয়া হলো তা তো শুধু সে, ভাইজানই জানে। তাসফির শ্বশুর শ্বশুরি আর তাসফির শ্বশুর বাড়ির গুটি কয়েক মানুষই জানে আংশিক সত্যিটা। মেয়েটা সে কথা জানলে তো মেনে নিতে পারবে না। তাদের ফুলের মতো, ফড়িংয়ের মতো চঞ্চল মেয়েটা যে একদম ভেঙে পড়বে। ভাইজান পই পই করে নিষেধ করে দিয়েছে এই বিষয়ে তাসফিকে কিছু না জানাতে। মেয়েটা যে তা সইতে পারবে না। সময়টা দুপুরের আগ মুহূর্ত। তাসফির মনটা বিশেষ ভালো নেই। বাবার জন্য মন কেমন করছে। মানুষটা কেমন যেন দিন শুকিয়ে যাচ্ছে। চোখের নিচে কালি জমেছে। আবার তাসফির যাওয়ার খবর শুনে মনটা খারাপ করে নিলেন। সেই বা কি করবে, যেতে তো হবেই। তাছাড়া ক্লাসই বা কদিন মিস দেব। এখান থেকেও যাতায়াত করা যায়, তবে সেটা একটু বেশি দূরত্বের পথ হয়ে যায়। হঠাৎ তাসফির ভাবনার মাঝেই তার কোলের মাঝে থাকা ফোনটা বেজে উঠল। দেখা গেল আশা আবারও কল করেছে। সে রিসিভ করতেই ওপাশ থেকে আশার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। কিরে তাসফি, কাল ফোনটা ওভাবে কেটে দিলই কেন? তোর জামাই যেমনই হোক আর জানতে চাইব না, যা। শুধু ট্রিটটা দিয়ে দিও দোস্ত। তোর জামাইকে আমি খুঁজে বের করে তোকে সারপ্রাইজ দিব, দেখে নিস। আশার পাগলামো কথা বার্তায় তাসফিনা চাইতেও মুচকি হাসল। মেয়েটা সত্যি পাগল। আশা আবারও বলল, আরে তাসের ঘর, তোকে যে কারণে ফোন দিয়েছিলাম সেই গুরুত্বপূর্ণ আসল কথাটাই তো বলা হয়নি। তাসফি ভ্রু কুঁচকে বলল, কি কথা? আশা হেসে হেসে বলতে লাগল, জানিস কি হয়েছে? কাল আমি কি শুনেছ জানিস? তাসফি বিরক্তি নিয়ে বলল, আরে বাবা, না বললে জানবো কিভাবে, আগে বলতো। আরে বলছি শোন। কাল আমি শুনতে পেলাম মানসা আর ওর সাঙ্গ পাঙ্গুর দল বলাবলি করছে মানসা নাকি নিস্তব্ধ স্যারকে পছন্দ করে। এই তো তাসফি ঠিক ভেবেছিল। ওই অসভ্য মেয়েটা ঠিক তার বরের দিকে নজর দিয়েছে। তাসফি আশাকে ভাবলেশহীন ভঙ্গিতে শুধাল, তো এতে নতুনত্বের কি আছে? ওনাকে তো প্রায় সবাই পছন্দ করে। আরে সেটা হলে তো হতোই, এর থেকেও বড় টুইস্ট আছে। মানসা নাকি ওর বাবা, অর্থাৎ আমাদের কলেজে একজন ফাউন্ডার, তাকে দিয়ে নাকি নিস্তব্ধ কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তাসফি চোখ বড় বড় করে ফেলল, বসা থেকে সে ঠাস করে দাঁড়িয়ে পড়ল। উত্তেজিত কণ্ঠে বলল, কি বলিস? সত্যি নাকি? তো আর বলছি কি, এত বড় মাপের একজন মানুষ স্যারের কাছে যদি মেয়ের জন্য স্যারের হাত চায়, স্যার কি নিষেধ করতে পারবে বল? ওমন জল্লাদ একটা মেয়ে যদি স্যারের বউ হয়, ব্যাপারটা কেমন হবে বলতো? তাসফি মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করে গালি ছুড়ল মানসার উদ্দেশ্যে। শালি এমনিই তার বর তাকে এখনো হৃদয়ে জায়গা দিল না, এর মাঝে একের পর ভিলেনগুলো তার জীবনে আসতেই আছে। আর এখন নাকি সোজা বিয়ের প্রস্তাব। ও মাই গড, ও মাই গড। সালার জিন্দেগি তেরা বেকা। করুক, তাকে তো মানে না, নতুন আরেকটা বিয়ে করুক, সে না হয়ে চলে যাবে তার জীবন থেকে। যেখানে তার মূল্যই নেই সেখানে থেকেই বা কি করবে? তাসফি হৃদয় কেমন বিষাক্ত হয়ে উঠলে। মুখের ভেতরটা কেমন তেতো তেতো লাগছে। একটু পানি খাওয়া দরকার কি? আশা আবার বলল, আর শোন, উই শয়তান মেয়ে আর কি বলেছে? সেদিন নাকি তুই উই মেয়েকে থাপ্পড় মেরেছিলি। তার প্রতিশোধ নেওয়ার জন্য নাকি মুখিয়ে আছে। তুই কাল আসিসনি দেখে তো সেই আফসোস করল। তুই আসলেই নাকি তোর খেল খতম করে দেব। আমি তো ভীষণ চিন্তায় আছি দোস্ত, কই থেকে কি করবে কিচ্ছু বুঝতে পারছি না। তুই কিন্তু কলেজে এসে সাবধানে থাকবি, বুঝলি? তাসফি মেজাজ চড়ে যাচ্ছে। এই মেয়ের শুরুটা করেছে কি? একের পর এক ঝামেলা তার সাথে করেই যাচ্ছে। দূরে থাকতে চাইছে। আর ওই অসভ্য মেয়েটা তার সঙ্গে ঝামেলা করতেই যেন তৎপর। কেমন উঠে পড়ে লেগেছে দেখ। কি শত্রুতা ওর সাথে তার। তাসফির চারিপাশ কেমন অসহ্য ব্যথায় বিষাক্ত হয়ে উঠছে। তাসফির রাগের আগুনে মাঝে ঘি ঢালতে তৎক্ষণাৎ উদয় হল নিস্তব্ধ। মুহূর্তেই মাঝে তাসফির কিছু বুঝে ওঠার আগের তার হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি ব্যাপার বলো তো তোমার? সারাক্ষণ দেখি মোবাইলে কথা বলতে থাকো। এক ধ্যানে মোবাইলের দিকে তাকিয়ে থাকো। মোবাইলে কার সঙ্গে কথা বলতে থাকো শুনি? আবার মিট মিট করে হাসতে থাকো। কি ব্যাপার, কি চলছে বলুন তো? স্বামীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন না তো ম্যাডাম? খোদা কিন্তু আপনায় প্রচুর গোনা দেব।
তাসফি রক্তচক্ষু নিয়ে নিস্তব্ধর দিকে তাকাল, যেন এক্ষুনি তাকে বিস্ম করে দিবে, খেয়ে ফেলবে টাইপ চাউনি। নিস্তব্ধ ভরকে গেল কিছুটা। কি হলো মেয়েটার হঠাৎ এত রেগে গেল কেন? তাসফি নিস্তব্ধ চারদিকে গোল গোল ঘুরে তাচ্ছিল্যের স্বরে শক্ত কণ্ঠে শুধাল, স্বামী? কিসের স্বামী? আপনি আমায় কখনো স্ত্রী হিসাবে মেনেছেন নাকি? না মানলে স্বামী হলেন কেমন করে মিস্টার নিস্তব্ধ ইয়াসার? স্বামীর কোনো দায়িত্বটা পালন করেছেন শুনি। বিয়ের রাতে বউকে মানবেন না বলেছেন, দুদিন পর ঘর থেকে বের করে দিয়েছেন, এমনকি আমায় আজ পর্যন্ত নিজের স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সবার থেকে বিয়ের খবর লুকিয়ে রেখেছেন। আমার বান্ধবী আশা আমার নাম দিয়েছে তাসের ঘর। নামটা না একদম আমার সাথে ঠিকঠাক ম্যাচ করে। আসলেই তো আমার একটা তাসের ঘর আছে, যেখানে আমার হাসব্যান্ড আমায় বলবে ইচ্ছে হলে কাছে টেনে নেব, ইচ্ছে হলে ছুঁড়ে ফেলব। কি মনে হয় আপনার মিস্টার নিস্তব্ধ ইয়াসার সবকিছু এত সহজ? ফার্দার আর কখনো নিজের অধিকর কর্তৃত্ব আমার উপর ফলাতে আসবেন না। যেদিন সবার সামনে আমাকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার যোগ্যতা রাখবেন সেদিনই এই স্বামী শব্দটা উচ্চারণ করবেন আপনি। তার আগে না, এই পবিত্র শব্দটা আপনার মুখে মানায় না। তাসফি বেরিয়ে গেল রুম ছেড়ে। তার চোখ গড়িয়ে কয়েক ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। তাসফি সেটা সঙ্গোপনে মুচকি হাসি দিয়ে মুছে নিল। যাক, এতদিনের তার ভেতরে জমে থাকা দীর্ঘ পাহাড় সমান জমানো কথা ওই অহংকারী লোকটার কাছে উগরে দিতে পারল। এতেই যেন তার মন থেকে দীর্ঘদিনের গড়ে তোলা বুঝাগুলো নেমে গেল এক নিমিষেই। নিস্তব্ধ অপলক চোখে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। অতঃপর সে কিছু সময় সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। আজ যদি তাসফি তার হৃদয়ের ভিতরের লুকানো প্রত্যেকটা কথা গম্ভীর নিস্তব্ধ না বলতেও বুঝতে পারত, তাহলে সে এই কথাগুলো বলতে পারত না। হ্যাঁ, নিস্তব্ধই তো ভুল। নিস্তব্ধ যা চেয়েছিল তাই হচ্ছে। তবে নিস্তব্ধর বেছে নেওয়ার পথটা যে ভুল ছিল সেটা সে আজ বুঝতে পারল। তাসফি এতটা কষ্ট চেপে রেখেছিল সে ভাবেনি। ভুল পন্থা বেছে নেওয়াটা তার একদমই উচিত হয়নি। তার একটি ভুল সিদ্ধান্তে সকলেই কষ্ট পাচ্ছে। একজন বুদ্ধিমান পুরুষ হয়ে সে কি করে এই ভুলটা করতে পারল? এখন আদতেও কি সে তাসফিকে তার ভেতরে লোকানো সত্যি রহস্য বলার পর তাসফি কি বুঝবে তাকে? নাকি পুরো পরিস্থিতি তার হাতের বাহিরে চলে যাবে? পরিস্থিতি বোধহয় সবটাই পাল্টে যাবে। হঠাৎ করে যেমন রৌদ্রে মেঘ হয়, তেমনি করে তাদের জীবনেও বোধহয় হঠাৎ মেঘেরা হাতছানি দেব। জীবনটাই তো এমন গোলকধাঁধামুড়া, কখনো সুখ কিংবা কখনো দুঃখ। কালো রাতের ঝড়ের পর সকাল থেকে যেন পরিবেশটা একটু বেশিই শান্ত। কেমন বাতাসের শো শো শব্দ নেই, পাখিদের ডাক নেই। চারিদিকে কেমন যেন হঠাৎ করে নিস্তেজ, থমকে যাওয়া ভাব বিদ্যমান। স্বচ্ছ আকাশ মেঘমুক্ত। নিস্তব্ধ দুপুরে না খেয়েই বেরিয়ে গেল। হঠাৎই সকল উচ্ছ্বাস ছেড়ে কর্পূরের মতো হাওয়ায় ভাসা বিষাক্ততার জিম মেরেছে আনন্দানুভূতি। গমন পথে সে মোস্তফা সাহেবকে বলেছে, আজ আসছি আঙ্কেল, দোয়া করবেন। অন্য কোনো এক সময় এসে অনেক দিন থাকা হবে হয়তো। হসপিটালে জরুরি একটা কাজ পড়ে গেছে হঠাৎই। আফ সরি, তাসফি আর ভাবিরা বিকালে গাড়ি করে চলে যাবে। আমাদের ড্রাইভার মোহন কাকা গাড়ি নিয়ে আসছে। আমি আসতে বলে দিয়েছি, চিন্তা করবেন না। মোস্তফা সাহেব আর কি বা করবেন? জোর করে তো আর রাখা যায় না কাউকে। তবুও তার বেশ চিন্তা হচ্ছে। মেয়ে জামাইয়ের মাঝে সব ঠিকঠাক আছে তো? তাড়াহুড়ো করতে গিয়ে সে একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলেননি তো? বিয়েটা যেভাবে হুট করে দিলেন, নিস্তব্ধকে নিয়ে তার কোনো অভিযোগ নেই। ছেলেটা ভালো, বুদ্ধিমান, সৎ। তবু বাবার মন তো। হাজারো অযাচিত ভাবনা ঘোরে মাথায় ভেতর। তাসফি নিস্তব্ধ যাওয়ার সময় কিচ্ছুটি বলল না, শুধু দেখে গেল। যাক, যেখানে খুশি যাক, তাতে তার কি? তার কি আসে যায়? সে কেন চিন্তিত হবে? তাসফি সোফায় বসেছিল। মোস্তফা সাহেব তার কাছে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলেন সোফায়। বাবাকে দেখে তাসফি বাবার কোলে মাথা রাখল। ভদ্রলোক নিঃশব্দে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। জিজ্ঞেস করলেন, ও বাড়িতে সব ঠিকঠাক তো মামুনি? কোনো সমস্যা নেই তো? তাসফি মুচকি হেসে বলল, ও বাড়িতে সব ঠিকঠাক বাবা, আর সবাই খুব ভালো। তুমি আমায় নিয়ে একদম চিন্তা করবে না, বুঝলে?
নিজের শরীরের দিকে খেয়াল করো। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছ দেখেছ। ভদ্রলোক মেয়ের কথায় মুচকি হাসে। মনে মনে বলে, শরীর তো শেখবেই শেষ মামুনি, এখন আর নতুন করে কিছু শেষ হবার নেই তো। এই রক্ত মাংসের গড়া আদল কি আর দীর্ঘস্থায়ী হয় কখনো? তার বেলা যে ফুরাবেই। আয়েশা রান্না বান্না কাজে মেজ চাচিকে একটু সাহায্য করছে নিজে থেকে সেধে। সে তো তাকে রান্নাঘরে আসতেই দেব না। মানুষটা খুব ভালো মনের। আয়েশার মনে হচ্ছে তার নতুন মাকে পেয়েছে। ভদ্রমহিলা ভীষণ আদর করছে তাকে। বহুকাল বহু জনম পর মা মা গন্ধ পাচ্ছে সে চাচি হতে। আচ্ছা, তার মা যদি থাকতো তবে কি এমনই মিষ্টি হতো? এই তো কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারা বের হবে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আবার কবে আসে বলা তো যায়। পরবর্তীতে আসার সৌভাগ্য হবে কিনা তা উপরওয়ালাই ভালো জানেন। রাত তখন 11টা কি 11:30। নিস্তব্ধর বাসার গলির মোড়ের এই চায়ের দোকানটাই শুধু খোলা রয়েছে। সেখানে আজ বসেছে বন্ধুদের গল্পের আসর। তবে আজ গল্পের বদলে নিস্তব্ধর অস্বাভাবিক আচরণের দিকেই সবাই হতবাক হয়ে চেয়ে আছে। কে কি বলবে না করবে কিছুই বুঝতে পারছে না। এমন অদ্ভুত আচরণ করছে কেন ছেলেটা, কেউ কিছুই বুঝছে না। যে ছেলে একটা সিগারেট পর্যন্ত ছোঁয় না, সেখানে সে একের পর এক একটা সিগারেট শেষ করেই যাচ্ছে। নিস্তব্ধ প্রথমে দোকানে এসে কারোর সঙ্গে টুশব্দ বিনিময় না করে চায়ের বদলে বলল, মামা এক প্যাকেট সিগারেট দিয়েন তো। দোকানদার মামা তাজ্জব বনে নিস্তব্ধ দিকে তাকিয়ে রইল। কারণ নিস্তব্ধ কখনো সিগারেট খায় না, আর কখনো চায় ও নি। দোকানদার মামা শিওর হওয়ার জন্য বলল, কি বলো আব্বা, তুমি সিগারেট খাইবা কেন? নিস্তব্ধ তার পাংশুটে গলায় বলল, জি খাবো। প্লিজ দিন তো মামা। এই তো কদিন আগে মাহিন নিস্তব্ধকে বলেছিল, ভাই একটা সিগারেট খান না প্লিজ। একটা খেলে তো কোনো মহাভারত অশুদ্ধ হচ্ছে না ভাই। নিস্তব্ধ তখন শক্ত গলায় বলল, মাহিন তোরা জানিস আমি সিগারেট খাই না। সুজন দুষ্টু হাসল, কৌতুক করে বলল, কেন ভাই? আগে নাহ খেতে না তোমার ওই গোলাপি ঠোঁটখানা কালো হয়ে যাবে বলে। মেয়েরা তোমায় পছন্দ করবে না বলে। বিয়ে ও নাকি তোমার হবে না। কিন্তু আঙ্কেল তো তোমার পথ সুগম করে দিয়েছে। আমরা সুন্দরী ভাবি পেয়েছি, তুমি কচি বউ পেয়েছ। এখন তো আর তোমার ভয় পাওয়ার কারণ দেখছি না বন্ধু। নাকি অন্য মেয়ে পটানোর ধান্দা করছো? হুম হুম। নিস্তব্ধ চোখ লাল করে কটমট করে চাইল ওর দিকে। হঠাৎ পিঠে বসালো ঘুষি। শিকারী লোচনে চোখ ছোট ছোট করে বলল, তোর নাটক বন্ধ কর সুজন। আর বন্ধ না হলে আমি ব্যবস্থা করব। তোর 3 নম্বর গার্লফ্রেন্ডের তথ্য কিন্তু আমার কাছে আছে। তোর প্রেম চানি উঠাবো আমি। আন্টির কাছে সব তথ্য লিক করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বন্ধুর নীরব হুমকিতে সুজন চোখ বড় বড় করে চাইল। বুঝল লক্ষণ বেশি সুবিধা না। সে খপ করে নিস্তব্ধর এক হাত চেপে ধরল। হা হুতাশের নাটক করে বলল, এই কথা তুই বলতে পারলি বন্ধু? কেমনে পারলি? তুই জানিস এই চামেলিকে কত কষ্ট করে পটিয়েছি। আর তুই আমার বাড়া ভাতে পানি ঢালতে চাইছিস বন্ধু? তুই এমন করে আমার প্রেমে ব্যাওগ্রা দিল, তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব কিভাবে? আগের দুটো তুই ভেঙেছিস, এমন করিস কেন বল? নিস্তব্ধ বিস্মিত কণ্ঠে বলল, কার মেয়ে? কার ছেলে? কেন তোর মেয়ে আমার ছেলে? এমন ভাব করছিস যেন আমরা কোনোদিন কাকা ডাক শুনব না। তুই কি তোর চামেলিকে বিয়ে করবি? আস্তাগফিরুল্লাহ, না না, প্রশ্নই উঠে না। নিস্তব্ধ দুই ভ্রু উঁচিয়ে বলল, তার মানে এটাও টাইমপাস তাই তো? সুজন একবার ডানে বামে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ, পুনরায় জিভ কামড় দিয়ে উপর নিচ মাথা নাড়ল। এই রে, ভুল সংকেত দিয়ে ফেলেছে সে। নিস্তব্ধ বলে উঠল, দাঁড়া তো, ছেলে মেয়ে বিয়ে দেওয়া আমি ছুটাচ্ছি। সৃজন সহ সবাই উচ্চ স্বরে হেসে দিল, সঙ্গে দোকানেও। সুজন করুণ চোখে তার হারামি বন্ধুগুলোর দিকে তাকিয়ে আছে। দেখ তার বিপদের সময় কেমন দাঁত বের করে হাসছে শয়তানগুলো।
সুজন হাত জোর করে বলল, মাফ চাই দোস্ত, তোর কাছে মাফ চাই। তোর কোনো ফিগারেট খাওয়া লাগবে না, মেয়ে ছেলে বিয়ে দেওয়াও লাগবে না। নিস্তব্ধ ভেবে পায় না এমন দুষ্টু একটা বন্ধু সে তার বাল্যকাল থেকে সহ্য করে এলো কেমন করে। পরক্ষণেই অতীতে বন্ধুদের দুষ্টুমির কথা ভেবে আড়ালে ঠোঁট প্রসারিত করে হাসল। অবশ্য নিস্তব্ধ ও জানে ওগুলো কোনো প্রেম নয়, মেসেঞ্জারে হাই হ্যালো পর্যন্তই। মন দিয়ে রেখেছে তো তৃপ্তিকে। এক মনের দবিদার কি অন্য কাউকে দখল দেওয়া সম্ভব? সম্ভবই নয়। সপ্তাহের এই দিনটাই তো তারা একটু আড্ডা দেওয়ার সময় পায়। সবার জীবনেই কর্মব্যস্ততা, তবে সবার মাঝে সৃজনটাই আলাদা। ও বুদ্ধিমান ছেলে, বাবার বড় ব্যবসা সে একা হাতে সামলায়। পরিবার, বউ বাচ্চাকে সময় দেয়। সুজনে ক্রমাগত খোঁচানোতে মাহিন ভাবনা থেকে বেরিয়ে এলো। মাহিন বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? সুজন ফিসফিস করে বলল, আরে ভাই নিস্তব্ধকে দেখ, থামা ওকে। কি অবস্থা করেছে দেখ, এক প্যাকেট তো শেষ। কিছু বল। মাহিন তাকিয়ে দেখল আসলেই অবস্থা তো খারাপ। কোনোদিন সিগারেট না খাওয়া ছেলেটা একের পর এক সিগারেট খাচ্ছে। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে, মাঝে মাঝে কাশছে ও। মাহিন সৃজনকে ইশারা দিল। সৃজন নিস্তব্ধর কাঁধে হাত রাখল। নিস্তব্ধ হাত থেকে সিগারেট কেড়ে নিল জোর করে। অতঃপর বলল, কি হয়েছে দোস্ত? এমন করেছিস কেন? আমাদের বল, দেখি কোনো সলিউশন দিতে পারি কিনা। আরে তোর এতগুলো বন্ধরা থাকতে তোর কিসের চিন্তা বলতো? ভাবির সাথে ঝগড়া করেছিস? নিস্তব্ধ মাথা নাড়ল। সুজন আবার জিজ্ঞেস করল, তাহলে? নিস্তব্ধ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকল। অতঃপর মুখে চোখে মুখে অস্বাভাবিকভাবে হাত বুলিয়ে বলল, তাসফির বাবা হসপিটালে। ও খুব কাঁদছে সৃজন, আমি কি করব বল, কিছু বুঝতে পারছি না। ও ও জানলে কি করবে আমি জানি না। ও একদম ভেঙে পড়বে। কি করে বলবো আমি ওকে এই কথা? বল। সুজন এগিয়ে এলো। নিস্তব্ধ কেন এতটা ভেঙে পড়তে সে আগে কখনো দেখেনি। তাদের এমন শক্ত সামর্থ্যবান বন্ধুটা কেন হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ করছে? সৃজন নিস্তব্ধকে ধরে বলল, কি হয়েছে আমাদের বল, এমন করছিস কেন? কে থমকে যাবে? তাছাড়া আঙ্কেলের কি হয়েছে বল আমায়। ভাবি জানে না আঙ্কেল হসপিটালে? নিস্তব্ধ বলল, জানে। তাহলে কি জানলে থমকাবে? ক্লিয়ার করে বল নিস্তব্ধ। এমন করিস না দোস্ত, দেখ সবকিছুরই তো পজিটিভ নেগেটিভ দিক আছে। নিস্তব্ধ চোখ বন্ধ করে বিকালের সেই হৃদয় বিদারক স্বচ্ছ কিছু ঘটনা মনে করার চেষ্টা করল। সবকিছু পরিষ্কার, তবুও নিস্তব্ধর মনে হচ্ছে কোথাও যেন অন্ধকার, হাহাকারে মোড়া। মানুষের জীবন সবসময় কেন সুখের হয় না? মাঝে মাঝে কেন দুঃখগুলোকে হৃদয় নিংড়ে বের হয়ে আসতে হয়? কেন আঁকড়ে ধরে থাকা যায় না? সুখের মুহূর্তগুলো মুঠো করে রাখা যায় না কি? দুঃখগুলো হানা দিয়ে কি সুখ খুঁজে পায়? নিস্তব্ধ তাসফিদের বাড়ি থেকে বের হয়েছিল হসপিটালে জরুরি কাজ আছে বলেই। তবে সে হসপিটালে যায়নি, একবারে বাসায় এসেছিল। বিকালের দিকে নিস্তব্ধ নিজের রুমেই বসেছিল। হঠাৎ হসপিটাল থেকে কল এলো, ইমার্জেন্সি রুগী এসেছে, তাকে একটু আর্জেন্ট হসপিটালে পৌঁছাতে হবে। গোধূলি বিকেল, পরিবেশ বোধহয় একটু বেশিই উত্তপ্ত। গাড়িতে হঠাৎ করে নিস্তব্ধর কেমন অতিরিক্ত উষ্ণ অনুভব হচ্ছে। প্রচণ্ড অস্থির লাগছে। রাস্তায়ও বোধহয় আজকের জ্যামটা একটু বেশিই মনে হচ্ছে। হঠাৎ এমন অস্থিরতা কাজ করার কারণ নিস্তব্ধর বোধগম্য হল না। হসপিটালে পৌঁছাতে নিস্তব্ধর একটু দেরি হয়ে গেল। পেশেন্টের অবস্থা তখন ক্রিটিক্যাল। ডাক্তাররা মিটিংয়ে বসেছে। তাদের পক্ষে তার চিকিৎসা করে এই ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব না। পেশেন্টের ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে আছে। এই ক্যান্সার দ্রুত রক্তের মাধ্যমে কোষকে ক্ষতিগ্রস্ত করে। ভদ্রলোক যদি আরও আগেই সতর্ক হয়ে চিকিৎসা নিতেন তাহলে ব্যাপারটা এতটা ভয়ঙ্কর পর্যায়ে যেত না। উপসর্গগুলোকে এড়িয়ে না গিয়ে তার চিকিৎসা নেওয়া জরুরি ছিল। বর্তমানে এমনি হয়। মানুষ ছোট ছোট উপসর্গগুলোকে পাত্তা না দিয়ে পরবর্তীতে বিরাট ঝুঁকির সম্মুখীন হয়। এটাই বাঙালির দোষ। ডাক্তার হাবিব নিস্তব্ধকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু বলতে চাও রিপোর্টগুলো দেখে? নিস্তব্ধ রিপোর্টটা পাশে রেখে কাপা কণ্ঠে শুধু জবাব দিল, আমি একটু পেশেন্টকে দেখতে চাই। বলেই সে বেরিয়ে গেল। উপস্থিত ডক্টররা কিছুটা ভড়কে গেলেন।
নিস্তব্ধ কখনো এমন অস্বাভাবিক আচরণ করেনি। হঠাৎ কি হলো তার? নিস্তব্ধ পেশেন্টের রুমে যেতে যেতে বাম হাত দিয়ে কপালের ঘামটুকু পুছে ফেলার চেষ্টা করল। তবে সফল হল না। সে যেটা ভাবছে তা যেন কিছুতেই না হয়। তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি করে সম্ভব তা? দুপুরের আগ মুহূর্তেও লোকটাকে সুস্থ স্বাভাবিক দেখে এসেছে সে। নিস্তব্ধ ঝটপট আইসিইউতে ঢুকে গেল। আশেপাশে কে আছে এই মুহূর্তে কিছুই সে খেয়াল করল না। তার পিছু পিছু অন্য একজন ডাক্তার ও এলো। ভেতরে ঢুকে পেশেন্টের মুখাবয়ব অবলোকন করতেই নিস্তব্ধ থমকে দাঁড়িয়ে পড়ল। শেষ। সব শেষ। রিপোর্ট স্পষ্ট লেখা ছিল পেশেন্টের নাম মোস্তফা কামাল। নামটা অবলোকন করে অজানা আশঙ্কায় নিস্তব্ধর কেমন দম বন্ধ হয়ে আসছিল। তার সেই অজানা আশঙ্কায় সত্যি প্রমাণিত হল। মনটা বারবার নামটাকে এড়িয়ে যেতেই চাইছিল, কিন্তু হল না। হবে কি করে? ঘটনা তো আরও অনেক আগেই ঘটে গেছে। নিজ শ্বশুরকে এভাবে মৃত্যু পথযাত্রায় দেখে নিজেকে সামলাতে নিস্তব্ধ পাশের চেয়ারখানা শক্ত করে আঁকড়ে ধরল। তার যদি এই অবস্থা হয় তবে তার ধানীলঙ্কা বউয়ের এই মুহূর্তে কি অবস্থা? সে কি জানে বাবার এই অবস্থা? মেয়েটার তো বিকালে অবাড়ি যাওয়ার কথা ছিল। তবে কি থেকে কি হয়ে গেল হঠাৎ? নিস্তব্ধ অসাড় পায়ে বাইরে বের হল। দেখতে পেল তার ধানীলঙ্কা বউটা কেমন নির্জীব হয়ে পড়ে আছে মেজ চাচির কাঁধের সঙ্গে দেওয়ালে হেলান দিয়ে। হেঁচকি তুলে কান্না করে যাচ্ছে। চোখ মুখ লাল হয়ে আছে। চোখের পানি শুকিয়ে কাঠ। সকালের মতো তার মুখের সেই উজ্জ্বল নেই। মলিন হয়ে এসেছে। কণ্ঠের তেজ ফুরিয়েছে। প্রিয়জনের অসুখে এমনই অনুভব হয়। কষ্টরা বাসা বাঁধে বক্ষমাঝে। তার দাদি অসুস্থ হলে ছোট নিস্তব্ধ ও এভাবে কেঁদেছিল। তাসফির পাশেই তার ভাবি আয়েশা বসে আছে। পান্না ঘুমিয়ে, তার চোখ মুখেও ও চোখের পানি শুকিয়ে কাঠ। নিশ্চয়ই কাকিয়ার কান্নায় সেও কান্না করেছে। মেজ চাচি জামাই বাবাজিকে দেখে যেন একটু সাহস সঞ্চয় করল মনে। তাছাড়া তাসফির কাকারা দুজনেই দেশের বাইরে। বাড়িতে সাহায্যযোগ্য পুরুষ মানুষ বলতে মোস্তফা সাহেবই ছিলেন। সেই এখন এই অবস্থায়। কি করে কি করবেন কিছুই বুঝছে না সে মহিলা মানুষ। ভাগ্যিস সঙ্গে আয়শা ছিল। সেই তো ডক্টরদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করল। মেয়েটা তো বাবার এই অবস্থা দেখে একদম নির্জীব হয়ে আছে। প্রথমে মা, এখন বাবা। মেয়েটা কি করে সব সামনে উঠবে ভাবছে সে। ভাইজান তো ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন। কিন্তু সত্য কি বেশিদিন লুকিয়ে রাখা যায়? নিস্তব্ধ তাসফির থেকে চোখ সরিয়ে আয়শার দিকে এগিয়ে গেল, ভারী কণ্ঠে বলল, কখন হলো এসব ভাবি? আমায় আরও আগে জানাওনি কেন? আয়শা দেওরকে সব ঘটনা খুলে বলতে লাগল। বিকালে সবকিছু ঠিকঠাকই ছিল। মোস্তফা সাহেব মেয়ের সঙ্গে গল্প করছিলেন। পান্নার সঙ্গে দুষ্টুমি করছিলেন। দুপুরে খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালের আগ মুহূর্তে রেডি হয়ে বিদায় নিয়ে তাসফিরা ও বাড়ি যাওয়ার উদ্দেশ্য বের হল। মোস্তফা সাহেবকে কেমন চিন্তিত লাগছিল। তাসফি ভেবলছিল তার যাওয়ায় বুঝি বাবার মন খারাপ। তাই আদরের স্বরে বলল, চিন্তা করো না তো বাবা, আমি আবার আসব তো। আমার মিষ্টি বাবা। কিন্তু তাসফি কি জানত এটাই বোধহয় তার বাবার সঙ্গে মন খুলে তার শেষ কথা হবে। তাসফি গাড়িতে উঠতে গেলেই মেজ চাচি ভাইজান বলে চিৎকার করে উঠল। সবার কি হলো শব্দে মুখে বুলি। তাসফি পিছু ফিরে দেখল তার বাবা আস্তে আস্তে মেঝেতে লুটিয়ে পড়ছে। তাসফি বাবা বলে চিৎকার দিয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে এলো। মোস্তফা সাহেব তখন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। কিছুক্ষণের মাঝেই তিনি জ্ঞান হারালেন। মেয়ের হাত শক্ত করে মুঠোয় পুরে সবাই ধরাধরি করে তাকে হসপিটালে আনল। তাসফির বাবার শোকে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আয়েশা সব ফর্মালিটিস পূরণ করে মোস্তফা সাহেবকে ভর্তি করাল। তাড়াহুড়োয় সে মোবাইলটাও আনার কথা ভুলে বসেছিল। তার দেওর যে এই হসপিটালে তাও মাথায় ছিল না। আসলে বিপদের সময় সবারই মাথাটা একটু কম কাজ করে। মানুষ অধিক উত্তেজিত হয়ে পড়ে। আয়েশার কথা শেষে তাসফি শক্ত হয়ে বসল। চোখের পানি মুছে আয়েশার উদ্দেশ্যে বলল, ভাবি ওনাকে বলুন আমার বাবার রিপোর্ট আমাকে দিতে। আমার বাবার কি হয়েছে জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। নিস্তব্ধ কিছুই বলল না। তাসফি আবারও বলল, বাবার এখন কি অবস্থা? আমায় তাকে দেখতে দিতে বলুন। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, এখন দেখা করা সম্ভব নয়। তাসফি বিরোধিতা করে বলল, কেন সম্ভব নয়? আমিও একজন মেডিকেল স্টুডেন্ট, এমন তো নয় আমি ভেতরে গিয়ে হাঙ্গামা করব। নিস্তব্ধ জবাব দিল না। মেজ চাচিকে একটু দূরে ডাকল।
তাসফি সঙ্গে সঙ্গে বলল, ভাবি ওনাকে বলুন যা বলার আমায় বলতে। চাচিকে কেন বলবে? আমার বাবার সম্পর্কে জানার কি আমার কোনো অধিকার নেই বলো? কেন সবাই আমার সাথে এমন করছো? কেন আমায় কিছু বলছো না তোমরা? আমায় বাবাকে দেখতে দাও। আয়েশা তাসফিকে শান্ত হতে বলল। শান্ত হও বোন, আমার এমন করো না। আঙ্কেলকে তো নিস্তব্ধ দেখছে। তুমি এমন করলে কি করে হবে বলো? ভেতরে ঢোকা এখন সবার জন্যই নিষিদ্ধ। ঘোড়ার ডিমের ডাক্তার উনি, ভাবি আমার বাবাকে সুস্থ করে দিতে পারছে না। পচা ডাক্তার উনি। কিছু জানে না সে। কোনো পড়াশোনা করেনি। আমার জন্ম আরও কয়েক বছর আগে হলে আমি ঠিক এতদিনে ডাক্তার হয়ে বাবাকে সুস্থ করে তুলতাম। বলেই আবারও হেঁচকি তুলে কান্না করতে লাগল। আয়েশা তাকে সামলানোর চেষ্টা করল। বুঝল অতি শোকে মেয়েটা আবল তাবল বকছে। খবর পেয়ে অনিমা বেগম আর বাসন্তী ও হসপিটালে আসছে। নিলয় সাহেব এই মুহূর্তে শহরে নেই। ওসামান শেখও আসবে। তার শরীরটাও বেশি ভালো নয়। নিস্তব্ধ মেজ চাচিকে বললেন, আচ্ছা চাচি, আঙ্কেলের এই অসুস্থতার কথা আপনারা কতদিন ধরে অবগত? চাচি মাথা নিচু করে নিল। নিস্তব্ধ আবারও বলল, চুপ করে থাকবেন না চাচি, আমায় বলুন। মেজ চাচি মুখ খুললেন। মাস তিনেক আগে ভাইজানের রোগ, তখন দ্বিতীয় স্টেজ, তখনই ব্যাপারটা তিনি আমায় জানান। নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল। বলল, তাহলে আরও আগে চিকিৎসা করাননি কেন? ও মাই গড, বিয়ের পরেও তো আমায় একটু বলতে পারতেন। এখন এই মুহূর্তে এসে? নিস্তব্ধ কপাল কুঁচকে রইল। মেজ চাচি মিন মিন করে বলল, আসলে ভাইজানই চাননি চিকিৎসা করাতে। তিনি বলতেন, বুঝলে শরীফা, আমি আর বেশি দিন বাঁচব না। আমার তাসফির মায়ের কাছে চলে যাওয়ার সময় হয়েছে। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ বলো? বরং টাকাগুলো থাকলে মেয়েটার আরও কাজে দেব। তাছাড়া আমার চিকিৎসা করাতে গেলে ওই সামান্য টাকায় কিছুই হবে না। শুধু মৃত্যুর আগে এবার মেয়েটার একটা গতি করতে পারলেই হয়। তুমি আমায় কথা দাও শরীফা, তাসফিকে তুমি কখনো এই বিষয়ে কিছু জানাবে না। নিস্তব্ধ যা বোঝার বুঝে গেল। আসলে দুনিয়াটাই এমন। টাকার অভাবে মাঝে মাঝে কত লোক সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তার ইত্যা নেই। এভাবেই চলছে মানুষের জীবন। নিস্তব্ধ বলল, আঙ্কেল কে এই মুহূর্তে এখানে রেখে চিকিৎসা করানো সম্ভব না। আমি চাচ্ছি তাকে লন্ডন নিতে। সেখানে কিছুটা হলেও যদি কিছু। টাকার কথা চিন্তা করবেন না, সেটা আমিই দেখব। মেজ চাচি দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ভালো বোঝো তাই করো বাবা। আমি আর কি বলবো? তবে মেয়েটাকে কিছু বলো না বাবা। আমি ভাইজানের কথা ফেলতে পারব না। বলেই চাচি চোখের পানি মুছে আবারও চললেন তাসফির নিকট। নিস্তব্ধ চাইল তাসফির মাথাটা তার কাঁধে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলুক, তুমি কেঁদো না বোকা মেয়ে। তোমার বাবার যা হবে আল্লাহ তায়ালাই দেখবেন। তুমি টেনশন করো না। আমি আছি তো। কিন্তু হাজারো জোরতায় হাহাকারে মনটা তার বিষিয়ে গেল। হৃদয়ের লোকানো অনুভূতি কে আর প্রকাশ করা হলো না তার। হসপিটাল থেকে বেরিয়ে এলো নিস্তব্ধ। শ্বশুরের জ্ঞান নেই। পরিবেশটা তার জন্য কেমন বিষাক্ত লাগছে। কই এর আগে তো কত পেশেন্টকে এমন মৃত্যু সজ্জায়িত অবস্থা দেখে এসেছে। কই তখন তো এমন হয়নি। তবে কি আপন জন বলেই এমন হচ্ছে? সব শুনে ওরা নিস্তব্ধকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারল না। তবে এতটুকু খুব ভালো করে বুঝল, তাদের চুপচাপ বন্ধু নিস্তব্ধ বউকে মানবে না করার পরেও বউয়ের প্রেমে সে ভীষণভাবে ফেসেছে। এখন শুধু তার বন্ধুটা তা একটু অনুভব করতে পারলেই হলো। তাহলে আর কখনো তাসফিকে অবহেলা করতে পারবে না। সৃজন নিস্তব্ধকে তার দিকে ফিরিয়ে দিয়ে প্রশ্ন করল, তুই কি তাসফিকে ভালোবাসিস? নিস্তব্ধ বিরস কণ্ঠে জবাব দিল, ওমন শক্তপোক্ত ধানিলঙ্কাকে ভালোবাসার সাধ্যি কি আমার আছে বল? সে তো আমায় তার অনলে পুড়িয়েই ছাই করে দেব। তাকে পোড়াতে চেয়েছিলাম, অথচ দেখ আমি প্রতিনিয়ত তার অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আবার বলছিস ভালোবাসা? সৃজন আবার প্রশ্ন করল, বউকে ভালোবাসিস? নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে বলল, তোদের কতবার বলেছি আমি ওই পুচকে মেয়েকে বউ হিসেবে মানব না। হোক সে 18+। তবুও সে আমার হাঁটুর সমান। আবার বলছিস ভালোবাসা? সৃজন, সুজন, মাহিন তিনজন হতভম্ব হয়ে নিস্তব্ধর দিকে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল। মানেটা কি তাসফিকে ভালোবাসবে না?
বউকে বলছে মানবে না, তবে এই শালা কষ্ট পাচ্ছে কার জন্য? শালা তো গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টায়। সুজন নিস্তব্ধর গলা চেপে ধরে বলল, শালা বউকে মানিস না, তাসফিকে ভালোবাসিস না, তবে কষ্ট পেয়ে এ নিজেকে কষ্ট দিচ্ছিস কি জন্য শুনি? মেরে না তোর হাড়গোড় ভেঙে ফেলব। নিস্তব্ধ আবারও হতাশ কণ্ঠে বলল, ভালোবাসি না তো। উই বোকা মেয়েকে ভালোবাসা যায় নাকি? একটুও ভালোবাসি না আমি ওকে, একটুও না। মাহিন তো কম শয়তান নয়। সে চট করে নিস্তব্ধর কথাটা রেকর্ড করে নিল। সুযোগ বুঝে সে কাজে লাগাবে। ওরা হাল ছেড়ে দিল। ওদের তাসফির জন্য সত্যি খুব খারাপ লাগছে। কি চাইছে নিস্তব্ধ? এমন অবুঝপনা কেন করছে? ওরা আর দাঁড়িয়ে থাকল না। হসপিটালের চলল ৩ জন। নিস্তব্ধকে শত বলেও নিতে পারল না। অতপর তারা একাই গেল। এই মাঝ রাতে নিস্তব্ধ হসপিটাল আসলো ২টার দিকে। তাসফি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলায় তাকে কেবিনে দেওয়া হয়েছে। নিস্তব্ধ নিঃশব্দে আইসিইউতে ঢুকল। অতপর কিছু মুহূর্তেই সে সাক্ষী হল ভয়ঙ্কর কিছু অনুভূতির সঙ্গে। একে একে সমস্ত অস্থিরতা তোলপাড় করে তুলল তার সারা অঙ্গজুড়ে। প্রত্যেক মানুষের জীবনেই হৃদয়ে লুকানো কিছু কথা থাকে। কৈশোর থেকে বৃদ্ধ এভাবেই তারা সেই কথাগুলো সংগোপনে বয়ে বেরোয়। মৃত্যুর আগ মুহূর্তে তাদের মনে হয় সেই যত্ন নিয়ে লোকানো মিশ্র অনুভূতির বাক্যগুলো তারা কেউ একজন ভরসাবান ব্যক্তির নিকট ব্যক্ত করে যাক। লুকানো সকল তথ্য তার নিকট সে গচ্ছিত রেখে যাক সংগোপনে। নিস্তব্ধ আইসিইউতে ঢুকে এক অদ্ভুত কাণ্ড দেখল। এতটা অসুস্থ মানুষটা উঠে বসেছে। এত আশ্চর্য হওয়ারই কথা। উই যে কথায় আছে না, কিছু মানুষের মৃত্যুর আগ মুহূর্তে যেন প্রবল আত্মবিশ্বাসজনিত একটা অদ্ভুত শক্তি কাজ করে তাদের মাঝে। ব্যাপারটা তেমনি। মোস্তফা সাহেব হাতের ইশারায় নিস্তব্ধকে কাছে ডাকলেন। নিস্তব্ধ দ্রুত সবাইকে ডাকতে চাইল, তবে ভদ্রলোক তা মানতে চাইলেন না। শুধালেন, তুমি আমার কাছে বসো বাবা, আমার হাতে বেশি সময় নেই হয়তো। এসো, শেষবার তোমার সঙ্গে একটু গল্প করি। নিস্তব্ধ এগিয়ে এসে মোস্তফা সাহেবকে শুইয়ে দিতে চাইল, কিন্তু তিনি আবারও তাতে বাধা দিলেন। তোমায় আর কিছু করতে হবে না বাবা। একজন মৃত্যু পথযাত্রী তার গমন বার্তা ঠিক বুঝতে পারে। আছেই বা আর কত সময় হাতে? আপনি একদম এসব কথা বলবেন না আঙ্কেল। কাল সকালেই আপনার লন্ডনের ফ্লাইট। আপনি একদম সুস্থ হয়ে যাবেন। সব ঠিক হয়ে যাবে। মিথ্যা আশা দিয়ে আর কি লাভ বলো? আমি তো বুঝি আমার শরীরের খবর। মোস্তফা হাসতে চেষ্টা করে কিন্তু পারেন না। তিনি জোর করে নিস্তব্ধকে নিজের কাছে বসান। নিস্তব্ধর হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নেন। ভদ্রলোক বলতে থাকেন, তাসফি আমার একমাত্র মেয়ে। মেয়েটা ছোট সময় মাকে হারিয়েছে। আমি বাবা হয়ে তাকে সম্পূর্ণ সাপোর্ট দিতে চেষ্টা করেছি। তবে যত দিন যাচ্ছিল আমার কাজও বাড়ছিল। পরের চাকরি বুঝিত। মেয়েটাকে সময় দিতে পারতাম না। কৈশোরকাল থেকে বয়সন্ধি মেয়েটার দু চাচির কাছে মানুষ হয়েই কেটে গেল। আমার মেয়েটা বড্ড অভিমানী বুঝলে বাবা। কিন্তু সে অভিমান করে খুব সংগোপনে, খুব সূক্ষ্মভাবে, না দেখলে তা বোঝা মুশকিল। তোমার উপর দিয়ে দেখলে মনে হবে এই তো কি সুন্দর আমার সাথে হাসছে, কথা বলছে, এখানে অভিমান কোথায়? কিন্তু সেখানেই অভিমান। বললাম না, সূক্ষ্ম অভিমান। কারো বোঝার সাধ্যই নেই যদি না সে নিজে বোঝায়। কিছু ভাগ্যবানদেরই সেই ভাগ্য হয় তার অভিমান ভাঙানোর। যেমন সে আমাকে সেই সুযোগ দিয়েছে। তবে যাদের উপর থেকে অভিমান ভাঙতে চায় না তাদের কখনোই সুযোগ দেয় না। দিনের পর দিন তার সঙ্গে হাসি মুখে হেসে খেলে বেড়ায়। এটাই ওর নতুনত্ব। মেয়েটা আমার বড় অদ্ভুত। কখনো দুঃখ পেলে কারো সামনে প্রকাশ করতে চাইবে না। হাজারবার প্রতিবাদ করবে, মেজাজ দেখাবে, তবুও তার সামনে নরম হবে না। যদি দেখে সে নরম হয়ে যাচ্ছে, দ্রুত সে নিজের শক্ত খোলসে আবৃত করতে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেয়। এই তার বিয়ের আগে আমার সঙ্গে একবার রাগ হলো তার। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে যেতেই দ্রুত সে উঠে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল যেন আমি তার কাছে না যেতে পারি। একবার তো ওর বড় খালার বাড়ি চলে গিয়েছিল। বুঝো মেয়ের অভিমান। হা হা হা। মেয়েটার ডাক্তার হবার খুব শখ জানো তো। তার মায়ের শখ ছিল মেয়েকে ডাক্তার বানাবে। তার মায়ের স্বপ্নকেই সে নিজের মাঝে ধারণ করে নিয়েছে। এখন সেই স্বপ্নই তার স্বপ্ন। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে সে উঠে পড়ে লেগেছিল। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সারাদিন রাত খেটেও মেয়েটা আমার সরকারি মেডিকেলের একটা সিট পেল না।
উই যে ভাগ্য বলতেও তো একটা কথা আছে। আমার এই অসুখটাও হঠাৎই ধরা দিল। দ্বিতীয় স্টেজে তখন মেয়েটাকে কিছু জানালাম না। চাইলেও আর কিছু করা সম্ভব ছিল না। ভাবলাম মেয়েটাও আমার একা হয়ে যাবে। আমার মেয়েটার সামনের উজ্জ্বল ভবিষ্যৎ আমি তো আর তা নষ্ট করে দিতে পারি না। আমার না হয় শরীর পচে গিয়েছে, কিন্তু খোদা যদি হায়াত দেয় আমার অভিমানী মেয়েটা তো অনেক দিন বাঁচতে পারে। আমার কিছু হলে মেয়েটার কি হবে? সে তো সম্পূর্ণ একা জয়ে যাবে, তাই চিন্তা করলাম মেয়েটার বিয়ে দেব। কিন্তু এত দ্রুত ভরসাযোগ্য পাত্র পাওয়া তো মুখের কথা নয়। তখন দেবদূত হিসাবে এগিয়ে এলেন তোমার দাদা। আমায় সাহস দিলেন। বললেন, আমার নাতিটা একটু ঘাটতারা বটে, তবে মানুষ হিসাবে বড্ড ভালো। একবার তোর মেয়ের ভালোবাসার স্বাদ গ্রহণ করলে পুনরায় আর পিছু ঘুরে চাইবে না। আমি কথা দিচ্ছি তোকে। আমি যেন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আশার আলো দেখতে পেলাম। তবে তিনি আমার অসুখের কথা অবশ্য জানতেন না। তখন আমি তাকে মেয়েটার স্বপ্নের কথা বললাম। মেয়েটা আমার ডাক্তার হতে চায়। ওসমান সাহেব আমায় আশ্বাস দিলেন, ডাক্তারি তারা পড়াবে, সরকারিতে চান্স পায়নি তো কি হয়েছে, তারা বেসরকারিতে পড়াবে। অসহায় আমি তখন নতুন করে আশা খুঁজে পেলাম। কিন্তু সমস্যা হলো আমায় ছেড়ে মেয়েটা এখন কিছুতেই বিয়ে করবে না। অভিমান করে বসল। কিন্তু আমি তো আমার সমস্যা মেয়েকে বলে তার কষ্ট বাড়াতে চাই না। প্রথমে মা, তারপর বাবা। আমার মেয়েটা তো সইতে পারবে না এত ধকল। কিন্তু তার হাতটা যদি শক্ত করে কেউ ধরে রাখে তবে কেউ তাকে ভাঙতে পারবে না। আমায় হারানোর ধকল ও ঠিক সামনে উঠতে পারবে। কথা যেহেতু আমার সাথে বলছে না, তাই পুনরায় তার উদ্দেশ্যে চিঠি লিখতে শুরু করলাম। আমাদের এই একটা অভ্যাস, আমার উপর অভিমান হলে আমাদের তথ্য আদান প্রদানের মাধ্যম হচ্ছে চিঠি। আর ডাকটা তুমি থেকে আপনিতে গিয়ে থেকে। বুঝলে? নিস্তব্ধ। বলতে বলতেই মোস্তফা সাহেব আবার হাসলেন। নিস্তব্ধ ব্যস্ত হয়ে পড়ল তাকে শুইয়ে দিতে। কিন্তু ভদ্রলোক তাকে আবারও থামিয়ে বলতে লাগলেন। নিস্তব্ধ বাধা দিয়ে বলতে চাইল, কিন্তু আপনি তো অসুস্থ, পরে শুনব। পরে আর সময় পাব না। তুমি শোনো বাবা। তারপর আমি মেয়েকে চিঠি লিখলাম। এরকম হাজারো চিঠি আমাদের বাবা মেয়ের মাঝে আদান প্রদান হয়েছে। এই যে যেমন ধরো, তাসফির আজ কলেজের ফ্রি লাগবে। সে আমায় চিঠি লিখে সম্বোধনবিহীন, আমার আজ কলেজ ফ্রি লাগবে, দয়া করে আপনার মূল্যবান টাকাগুলো আমায় পেশ করবেন কি? হা হা হা। বুঝলে কেমন? এরপর আমি বিয়ে নিয়ে মেয়েটাকে চিঠি লিখলাম। অবশ্য আমার চিঠি লিখে সুবিধাই হতো। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি তাকে আবার কিছু জোর করতে পারি না, বুঝলে? লিখলাম, আমার স্বপ্নচারী রাজকন্যা মামুনি, আপনি কি ডাক্তার হতে চান না? বিয়ের পর তারা বলেছেন আপনাকে তারা ডাক্তারি পড়াবে বেসরকারিতে, কোনো চিন্তা নেই। দেখুন, আমার তো আপনাকে এত টাকা দিয়ে বেসরকারিতে পড়ানোর সাধ্য নেই। এখন কি করবেন আপনিই বলুন। আপনার আজ্ঞা শিরধার্য। ইতি। আপনার অসহায় বাবা। 1 ঘণ্টা পরে মেয়ে আবার বেরিয়ে এলো। আমায় এসে জড়িয়ে ধরল। বলল সে রাজি। তার স্বপ্ন পূরণে সে যে কোনো পন্থা অবলম্বন করতে রাজি। ব্যাস, তোমাদের বিয়েটা হয়ে গেল। আমি বুঝেছিলাম হঠাৎ করে বিয়ে হওয়ায় তুমিও একটু নারাজ ছিলে। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। হয়েছে কিনা জানি না। যদি না হয়, তুমি বুদ্ধিমান ছেলে, আশা করব আমি থাকলেও তুমি তা অবশ্যই ঠিক করে নেবে। কিন্তু আজ তুমি আমায় কথা দাও বাবা, আমার মেয়েটাকে তুমি আগলে রাখবে। কথা দাও বাবা। আমার মেয়েটার কিছু হতে দেব না তুমি। নিস্তব্ধ, কিছু বলল না। মাথা নিচু করে রাখল। মোস্তফা সাহেব বড় বড় নিঃশ্বাস নিতে নিতে আবারও বললেন, তুমি কি মেয়েটাকে একটু ডাকবে বাবা, শেষবার একটু কথা বলতাম। নিস্তব্ধ অস্থির হয়ে পড়ল। নার্স নার্স বলে ডাকতে ডাকতে বেরিয়ে গেল। একজন নার্স তাসফির কেবিন দেখিয়ে দিল। তাসফি জাগ্রত অবস্থায় চোখ বন্ধ করেছিল। তার শিউরেই অনিমা বেগম, মেজ চাচি আর আয়েশা ছিল। নিস্তব্ধ ঝড়ের বেগে সেই কেবিনে ঢুকল। কোনো কথা ব্যতীত তাসফিকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। শত কথা ব্যাখ্যা করার মতো না আছে তার কাছে সময়, না আছে তর্ক করার ধৈর্য। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে উঠতে পারল না। অনিমা বেগম চেঁচিয়ে উঠলেন, কি করছিস? নিস্তব্ধ, মেয়েটা অসুস্থ। নিস্তব্ধ তা শোনার অবস্থায় নেই। আইসিইউ বাইরে বাকি বন্ধুমহলও ছিল। কেউ কিছু বুঝে উঠতে পারল না। ভেতরে এনে নিস্তব্ধ তাসফিকে কোল থেকে নামালো। দীর্ঘক্ষণ পর বাবাকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে পড়ল। তাসফি বাবাকে জাগ্রত দেখে আরও উৎফুল্ল হল। দৌড়ে জড়িয়ে ধরে ফুঁফিয়ে কেঁদে উঠল।
মোস্তফা সাহেব শেষবারের মতো মেয়ের মাথায় হাত বুলালেন। নিস্তব্ধ অপর হাত আর তাসফির হাত নিজ হাতের মুঠোয় নিয়ে থেমে থেমে বলতে চেষ্টা করল, কথা দাও আমার মেয়েটাকে দেখে রাখবে। ভদ্রলোক বাকিটা বলতে পারলেন না। ভদ্রলোক ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভদ্রলোকের মুখে হাসি, যেন সে সঠিক কাজটা ইহকালে করে যেতে পেরেছেন। তাসফি বাবা বলে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে বাইরে সবাই কিছুটা আন্দাজ করলেন। দ্রুত ভিতরে আসতে লাগল। সকলের বুক চিরে বেরিয়ে এলো শুধুই দীর্ঘশ্বাস। এছাড়া আর তো কিছু করার ও নেই। সময়কে তো কখনো থমকে দেওয়া যায় না। এটাই নিয়তি, এটাই ভাগ্য আমাদের। নিস্তব্ধ চোখ বুজে নিল। মোস্তফা সাহেবের চোখ দুটি অপর হাত দিয়ে বন্ধ করে দিলেন। তাকে আর লন্ডনে নেওয়ার প্রয়োজন পড়ল না। কারো ঘাড়ের বোঝা যেন তিনি আর একটু কমিয়ে দিলেন। তার এক হাত মোস্তফা সাহেবকে ছোঁয়া, অপর হাত তাসফির হাত আঁকড়ে ধরা। নিস্তব্ধ চোখ বন্ধ করেই তাসফির হাত চেপে ধরে মনে মনে বলল, আমি আপনার মেয়েকে ভালোবাসি না বাবা, তবে আমি আপনাকে ছুঁয়ে কথা দিলাম বাবা, আপনার মেয়ের এই হাতখানা আমি আজন্ম কাল শক্ত করে ধরে রাখব। জীবনের শেষ দিন পর্যন্ত তাকে আমি আগলে রাখব। এই নিস্তব্ধ ইয়াসার আপনাকে কথা দিল। নিস্তব্ধ তার বউয়ের দায়িত্ব ঠিক পালন করবে। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালো রাখাবার চেষ্টা করব। কি করে খারাপ থাকতে দেব বলুন তো? তার চোখের অশ্রু দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে। শরীর কেমন ঝিমঝিম করে। ভালোবাসা ব্যতীত সমস্ত রোগ তার জন্য আমার হৃদয়ে বাসা বেঁধেছে। আর সেই বাসায় যেন ঝড় বৃষ্টির ফলে ভেঙে কিংবা পচে না যায় তার খেয়াল নিস্তব্ধ ইয়াসার নিজে রাখবে। কথা দিলাম। মোস্তফা সাহেবকে বাড়িতে আনা হয়েছে। সন্ধে 6টার মাঝেই তার দাফন শেষ করা হবে সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আত্মীয় স্বজনদের আসতেও একটু সময় লাগবে। নিস্তব্ধর বাবা ভাই ও আসবে দূর থেকে। তাসফির চাচাদের পক্ষে তো আর এভাবে হঠাৎ করে চলে আসা সম্ভব নয়। তাসফি এতটা সময় ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গিয়েছে। বাবা হারানোর যন্ত্রণা তাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এই ভয়টাই হয়তো পেতেন মোস্তফা সাহেব। প্রথমে মা, এখন বাবা, আর কেই বা আছে তার? দাদি, চাচি, পিসি এরা তো পরের মেয়ে। কমলা বেগম ছেলেকে খাটিয়ায় দেখে শক্ত হয়ে বসে আছেন। জানতেন তার এই ছেলেটা হয়তো আর বেশিদিন থাকবে না। তবে এত দ্রুত তার নিঃশ্বাস ফুরবে বুঝেনি বুড়ি। এমনি এক লগ্নে নিজ স্বামীকে শায়িত করে রেখে এসেছিলেন কবরে। আর আজ তার ছেলে। সে বুড়ি হয়ে গেল, অথচ খোদা কি তার হায়াত এতটাই বাড়িয়ে দিয়েছেন যে স্বামী সন্তান সবাই তার থেকে হারিয়ে যাচ্ছে, বরং তিনিই রয়ে যাচ্ছেন। নিয়তি কেন এই নিষ্ঠুর খেলা খেলছে? তাকে তো সবার প্রথমে নিতে পারত। কিন্তু সবই যে মহান রব্বুল আলামিনের বিধান। তা তো খন্দাবার নয়। তাসফি এখন একজন এতিম মেয়ে, তা ভাবলেই যেন তার দম বন্ধ হয়ে আসছে। এতিম? হ্যাঁ, সে এখন এতিম। এই ট্যাগটাই তার গায়ে জুড়ে গিয়েছে। কেন বাবা, কেন আমাকে এভাবে পর করে গেলে? এই কঠিন দুনিয়ার সব কিছুর সঙ্গে এখন তোমার ছোট্ট তাসফি কি করে যুদ্ধ করবে বলো? বাবার প্রতি তীব্র অভিমান গ্রাস করে নিল তাকে। মৃত মানুষের প্রতি বা অভিমান করে কি লাভ? এখন আর বাবার হাতের লেখা চিরকুটগুলো আর কখনো সে ক্ষণে ক্ষণে পাবে না। কেউ আর তার মাথায় হাত বুলিয়ে দেব না। জিজ্ঞেস করবে না, মামনি তুমি কি ও বাড়িতে ভালো আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ যত্ন করে মুখে ভাত তুলে খাইয়ে দেব না। ঈশোষ প্রিয়জন হারানোর এ কেমন যন্ত্রণা! আল্লাহ কি পারত না তার বাবাকে আর একটুখানি তার সঙ্গে পথ পাড়ি দেওয়ার সঙ্গী করতে? অনিমা বেগম, আয়শা, চাচি, শ্বশুর কারো কথা তার এখন আর ভালো লাগছে না। কারো সান্ত্বনার বাণী শুনতে ইচ্ছে হচ্ছে না। যার হারায় সেই তো বুঝে তার বেদনা। অন্য কেউ তো তা উপলব্ধি করতে পারে না। দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে তাসফি শক্ত লোচনে উঠে দাঁড়াল। নিজের ঘরের দ্বার দিল। বাবার মুখখানি শেষ দেখাটাও আর দেখল না সে। দেখে কি হবে? যন্ত্রণা যে বাড়বে, বই কমবে না। বুকের ক্ষত আরও তাজা হবে। তার বাবার ছবি তার হৃদয়ে খুব সুন্দর করে আর্ট করা। তা যে সে কখনো ভুলবে না। নিস্তব্ধ পারছে না। পারছে না সে তার কথা রাখতে। চাইলেও পারছে না সে তাসফির মাথায় হাত বুলিয়ে দিতে, তার হাতটা একটু শক্ত করে ধরে আশ্বাস দিতে। কেন পারছে না সে? কোথাও যেন একটা তীব্র বাধা, ক্ষীণ অপরাধ বোধ। কি করবে সে? কে এই হৃদয়হীনতা থেকে তাকে মুক্তি দেব? তার হৃদয়ের এই অদৃশ্য চাওয়া পাওয়ার পথকে কেউ কি সুগম করে দিতে পারবে? কে আছে এমন?
তখন মাঝ রাত নিস্তব্ধ দিশাহীন পথে হাঁটছে। কি করছে সে জানে না। তার মনের হতকারিতা, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সে দূর করতে চায় যে কোনো উপায়। কিন্তু কি করে? কি সে উপায়? কি এমন আছে যা এক নিমিষে মানুষের মনের সকল দুঃখ, বেদনা, দ্বিধা দ্বন্দ্ব দূর করে, মনে প্রফুল্লতা এনে দিতে সক্ষম? হতাশা নিস্তব্ধকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। ল্যাম্পপোস্টের আলো ও যেন কেমন অস্পষ্ট। না চাইতেও নিস্তব্ধ ঠিকভাবে হাঁটতে পারছে না। তার পা চলছে না, কেমন থরথর করে কাঁপছে। তাসফির করুণ আর্তনাদ তার হৃদয় ছিদ্র করে দিতে চাচ্ছে। বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে, বিরাট বড় অন্যায় করেছে সে। তার স্ত্রীর সঙ্গে সে অন্যায় করেছে। তার অর্ধাঙ্গিনীকে কে কোনো কারণ ব্যতীত কষ্টে জর্জরিত করেছে। তাই তো এই শূন্য পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় আপনজন হওয়া সত্ত্বেও সে তার অর্ধাঙ্গিনীর প্রিয় হতে পারেনি। তার ভরসা হয়ে পাশে দাঁড়াতে পারেনি আজ। মিছে আশ্বাসটুকুও সে দিতে পারেনি। না, সে আর পারছে না। নিস্তব্ধ রাস্তার পাশে সাই সাই করে বাঁধানো দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে পড়ল। সে দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে রইল। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখল। নিস্তব্ধ চমকে উঠল। তার গা শিউরে উঠল। রাত তখন প্রায় একটা। এই মাঝরাতে কে এখনো বাহিরে? তার মতো কি আরও এমন কেউ আছে নাকি? যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, আছে কোনো গভীর অপরাধবোধ কাঁধে নিয়ে। নিস্তব্ধ মাথা তুলে দেখল একজন জব্বা পরা মুখে দাড়িওয়ালা লোক তার সামনে দাঁড়িয়ে। লোকটা জিজ্ঞেস করল, কি হে যুবক, রাস্তায় কেন? পোশাক আশাক তো বংশীয় পরিচয় দেয়, তবে রাস্তায় কি? নিস্তব্ধ কণ্ঠে বিষাদ ঠেলে বলল, আমার করা কৃতকর্ম আমায় এখন উস্কে দিচ্ছে। যা করতে চেয়েছিলাম তা চেয়েও করতে পারছি না। কাউকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু তা পালন করতে পারছি না। লোকটা মুচকি হেসে বলল, বিয়ে করেছ? নিস্তব্ধ মাথা নাড়ল। কোনো কিছু নিয়ে হতাশা, তাই তো? নিস্তব্ধ আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। অতপর লোকটা জিজ্ঞেস করল, তোমার পেশা কি? নিস্তব্ধ নিষ্পৃহ স্বরে জবাব দিল, ডাক্তার। লোকটা এবারে আগের থেকে দ্বিগুণ হেসে বলল, মুসলিম রাইট। 5 ওয়াক্ত নামাজ পড়ত যুবক। নিস্তব্ধ মাথা নিচু করে নিল। কারণ সে তো নামাজ পড়লেও তার পক্ষে 5 ওয়াক্ত পড়া হয়ে ওঠে না। লোকটা বলল, শোনো হে যুবক, তুমি যে কোনো কিছু নিয়েই চিন্তিত, হতাশাগ্রস্ত থাকো না কেন, মহান রবের ধর্মীয় ইবাদত সবচেয়ে বেশি কার্যকরী। রবের ইবাদতের দ্বারাই তুমি খুব দ্রুত সেই দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্তি পাবে। তোমার চলার পথ সহজ হবে। তিনি আমাদের সৃষ্টি করেছেন। মহান রবের কাছে তুমি মন থেকে যা চাইবে এবং সেই অনুযায়ী চেষ্টা করলে অবশ্যই তুমি সফল হবে। তুমি যতই হতাশাগ্রস্ত হও না কেন, কখনো ধৈর্য হারাবে না। ধর্মীয় তিলাওয়াত, ধর্মীয় সকল ফরজ কাজ আমাদের রবের সাথে সংযোগ স্থাপন করে। আমাদের পাহাড় সমান দুঃখ ও তিনি চাইলে এক নিমিষে নিঃশেষ করে দিতে পারে। কিন্তু তুমি যদি তার সাথে সংযোগ বন্ধ করে দাও, তবে তুমি পথ খুঁজে পাবে কেমন করে? তিনিই তো আমাদের উত্তম পথ প্রদর্শনকারী। তিনি চাইলে এই আসমান ও ধসে পড়তে পারে। তোমার ধর্মীয় পাঠ তুমি করো। জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। মনের গহীন থেকে রবকে ডাকো। তোমার অশান্ত মন শীতলতায় ছেয়ে যাবে। তিনিই তো উত্তম পরিকল্পনাকারী। আর বিবাহ যেহেতু করেছ, নিশ্চয়ই স্ত্রী নিয়ে হতাশা। শোন যুবক, একজন স্ত্রী হচ্ছে তোমার অর্ধাঙ্গ। তাদের কখনো অসম্মান করো না। তারা ভুল করলে বোঝানো সকল পুরুষের দায়িত্ব। স্ত্রীর প্রতি সকল দায়িত্ব পালন করা তোমার কর্তব্য। তোমার জীবনে তার গুরুত্ব অপরিসীম। তোমার সেটা বুঝতে হবে। স্ত্রীর প্রতি বিশেষ খেয়াল রাখা তোমার কর্তব্য। তাকে কখনো ছোট করো না। এমন কোনো কাজ করো না যাতে সে কষ্ট পায়। তোমার প্রতি তার হাজারো অভিমান অভিযোগ জমা হয়। বিয়ে কোনো ছেলে খেলা নয়। বিয়ে একজন পুরুষ ও একজন নারীর মাঝে বন্ধনকে মজবুত করে। একজন নারী তার যত্নের দ্বারা তার প্রিয় পুরুষকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনতে। একজন আদর্শ স্ত্রী তোমার জীবন বদলে দিতে পারে। তোমার স্ত্রী জানমালের খবর রাখা তোমার একান্ত দায়িত্ব। তাদের কখনো হেলা করো না।
মুখে না চাইলেও চক্ষু সামনে তাদের কখনো হে করো না যুবক। লোকটা চলে গেল। নিস্তব্ধ তার সমস্ত কথার ভাঁজে যেন নিজেকে খুঁজে পেল। কেন সে হতাশা নিয়ে বসে আছে? কেন তার মাঝে জোরটা কাজ করবে? কেন করবে? তাসফির প্রতি তো তার দায়িত্ব আছে, সে চাইলেই তা পালন করতে পারে। তবে কেন তার মধ্যে হীনমন্যতা কাজ করবে? সে যে এতগুলো দিন তাসফিকে দুঃসাই করে কষ্ট দিল, তাতে কি তাসফির কাছে ক্ষমা চাইলে তাকে সে মাফ করবে? কেন করবে না? তাকে করতেই হবে। মেয়েটাকে সে চায়, ভীষণ করে চায়। সে তার কাজের জন্য লজ্জিত। মেয়েটার সাথে সে ভীষণ অন্যায় করেছে। সে চায় তার ভুলগুলোকে শুধরে নিতে। তাসফি না চাইলে জোর করে আটকে রাখবে সেই অধিকার তার আছে। বহু আগেই তা সে অর্জন করেছে। নিস্তব্ধর ডাকে সাড়া না দিতে চাইলেও তাসফির সাড়া দিতে হবে। স্ত্রী হিসাবে এটা তাসফির যেমন কর্তব্য, স্বামী হিসাবে নিস্তব্ধর এটা অধিকার। নিস্তব্ধ বাড়ি ফিরে অজু করে জায়নামাজে বসে পড়ল। নামাজ শেষে দুহাত তুলে রবের কাছে মোনাজাতে লিপ্ত হল। যেখানে তার তো একমাত্র চাওয়াই ছিল তার স্ত্রীকে নিজের করে পাওয়া। সব ভুল বোঝাবুঝি শুধরে চায় সে তাকে নিজের করে পেতে। সব ইগোকে দূরে ঠেলে তাকে আপন করে পেতে। দোয়া শেষে নিস্তব্ধ বেলকনিতে এসে বসল। তার মনটা হালকা হয়ে গেছে। সকল হতাশা হীনমন্যতা কেটে সেখানে প্রফুল্লতার বীজ বপন করেছে। নিস্তব্ধ ওই দূর আকাশের দিকে তাকাল। কেমন করে চাঁদ মামা উকি দিচ্ছে। তার অন্ধকার আকাশের ধূসর রংধনু কেমন রঙিন হতে শুরু করেছে। কি আশ্চর্য! নিস্তব্ধর মুখে ফুটে উঠল প্রফুল্লতার হাসি। নিস্তব্ধ রাত। তাসফির চোখের ঘুমেরা পালিয়েছে দূর অজানায়। এই তো পরশু দুপুরেই বাবা তার মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছিল। আর আজ তার দেখা সুস্থ সবল বাবা উই মাটির গহ্বরে সজ্জায়িত। মৃত্যু আমাদের জীবনে এক অনিবার্য পরিণতি। আমরা সকলেই জানি প্রত্যেককে একদিন না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবুও অতি কাছের প্রিয়জনের এই পরিণতি আমরা মেনে নিতে পারি না। মানুষটার হাজারো স্মৃতি আমাদের আঁকড়ে ধরে। গলা চেপে ধরা দমবন্ধ অনুভূতি। প্রথমে ঘাগুলো তাজা থাকলেও ধীরে ধীরে তা মলিন হতে শুরু করে। এটাই প্রকৃতির নিয়ম। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, থাকবে না। এটাই প্রকৃতির নিয়ম। এই যে আজ তাসফি বাবার জন্য হেঁচকি তুলে কাঁদছে, সপ্তাহ খানেক পর হয়তো আর এই কান্নাটা দীর্ঘস্থায়ী হবে না। হয়তো বুকের মাঝে জমানো ক্ষতগুলো শুধুমাত্র ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস হয়ে বের হবে। কখনো বা নিস্তব্ধ রাতের আধারে অথবা ক্লান্ত দুপুরে তার স্মৃতিগুলো মনে পড়ে হৃদয়ের যন্ত্রণা দেব, ভীষণ পীড়া দেব অনুভূতিদের। আবার কোনো হাসি মজার ছলে হয়তো নিমিষেই তা দূর হয়ে যাবে, ভুলে যাবে সেই ক্ষণ। এই তো জীবন। কারো জন্য কারো বর্তমান থেমে থাকেনি, থাকে না, থাকবে নাও না, এটাই নিষ্ঠুর সত্য। তাসফি বেলকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওই দূর অজানায় আকাশের বুকে। আকাশে আজ পরিপূর্ণ চাঁদ। পূর্ণিমা হবে বোধহয়। তাসফির কাছে আজ রাতটা যদি ওই আকাশের মতো চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে রইত, খুব কি ক্ষতি হতো তাতে? যে বাবা তাকে কোলে পিঠে মানুষ করল, যার সঙ্গে হাজারো অভিমান, সে আজ তার পাশে নেই। চাইলেই আর তাকে ফোন করে শত অভিযোগ সাজাতে পারবে না। কলেজে কেউ বদনাম করলে নালিশ জানাতে পারবে না। তাসফি বেলকনি থেকে এগিয়ে এলো রুমের মাঝে থাকা ওয়ারড্রবের কাছে। সবার উপরের ড্রয়ার খুলল সে। সে ড্রয়ার ভর্তি হাজারে চিঠি লেখা তার বাবার হাতের গুটি গুটি অক্ষরে। তাসফি ছুঁয়ে দেখল তা। সবগুলোয় হাত বুলালো। তার বাবার লেখা প্রত্যেকটা চিঠি সে সযত্নে রেখে দিয়েছে। এগুলো পড়েই এখন সে বাবার সঙ্গে গল্পে মশগুল হবে, বাবার সঙ্গে অভিমান করবে। দুঃখের সাগরে জর্জরিত হবার চেয়ে এটাই উত্তর পন্থা নয় কি? তার বাবা তো সব সময় এটাই শেখাতেন। মাগো কখনো কোনো ব্যথায় দুঃখে জর্জরিত হবে না, বেছে নিতে চেষ্টা করবে কোনো উত্তম পন্থা। যেমন আঘাত পেলে বা কোথাও কেটে গেলে বসে বসে কান্না না করে সে স্থানে ঔষধ লাগিয়ে তা সেরে তোলার চেষ্টা করবে। ঠিক এটাও তার বিপরীত উত্তম পন্থা। কান্না করলে চোখের পানি নষ্ট হতো, চোখে জ্বালা করত, ব্যথা স্থানে আরও ব্যথা হতো। কিন্তু ওষুধের ইফেক্টের সে ক্ষত দ্রুত সারবে। তেমনি ভাবে সব কিছুরই না কিছু বিপরীত উত্তম পন্থা আছে। মানব জীবনে যে কোনো বিপদে দুঃখে সেগুলোই খুঁজে বের করে কাজে লাগাতে চেষ্টা করবে।
তবেই তো জীবনে সফল হবে। বাবার স্মৃতি মনে করে তাসফি মুচকি হাসল। এই তো বিপরীত পন্থা কাজে লাগিয়ে তার মুখে হাসি ফুটেছে। ক্ষতি কি তাতে? তাসফি একখানা চিঠি উঠিয়ে নিল। তাতে গুটি গুটি অক্ষরে লেখা, আমার অভিমানী রাজকন্যা। সে কি জানে তার চিন্তায় বাবা আজ দুপুরে খাবার খায়নি। সে যদি চায় তার বাবা সুস্থ থাকুক, তবে এক ছুটে তার প্রিয় বাবার কোলে ঝাঁপিয়ে পড়ুক। ইতি। তার অভুক্ত বাবা। তাসফির মনে পড়ে সেদিনটির কথা। আসলেই সে সেদিন চিঠি পড়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়েছিল। এটাই তার ইমোশন। বাবাকে সে একটুকু খারাপ দেখতেই পারে না। আর বাবাও তার অভিমানের ঢাল হিসাবে তার এই ইমোশনকে কাজে লাগাত। তাই তো সে বাবার সঙ্গে অভিমান করে টিকতে পারত না। সে খুব করে চেষ্টা করত বাবা যেন তার অভিমান না বুঝে। কিন্তু ঠিকই বাবা কি করে যেন বুঝে যেতেন। এটাই তাহলে বাবার অতিরিক্ত ভালোবাসা অন্যদের থেকে। অন্যরা যা খালি চোখে দেখতে পায় না। বাবা মা তার সন্তানের মাঝে সেই অদৃশ্য সত্তাগুলোকেই উপলব্ধি করতে পারে। তাসফি পুনরায় সযত্নে চিঠিখানা ভাঁজ করে রাখল। আরেকটা চিঠি তুলে নিল। আমার প্রজাপতির রাজকন্যা। সে কি জানে তার বাবাও কিন্তু তার উপর ভীষণ অভিমান করেছে। সে সব সময় প্রজাপতির ন্যায় আকাশে উড়ে বেড়ায়, ঠিক আছে, কিন্তু তার কিন্তু মোটেও ঠিক নয় অন্যের সন্তানের সঙ্গে হাঙ্গামা করা। সে কি চায় আজকের মতো প্রতিদিন তার বাবা প্রিন্সিপালের কাছে অপমানিত হোক? ইতি। আপনার অভিমানী বাবা। তাসফি আনমনে মুচকি হাসল। এই যে বাবা মেয়ের অভিমান হলে তাদের সম্পর্ক তুমি থেকে আপনিতে চলে যায়। এটাই তো মধুর অস্পর্শ অনুভূতি। সেবার তাকে কলেজের কিছু ছোড়া রাগিং দিতে চেয়েছিল, কিন্তু তাসফি তো অতটা ভদ্র মেয়ে নয়। তাই তো তাদের সঙ্গে হাঙ্গামা করেছিল। সে কথা প্রিন্সিপালের কান পর্যন্ত পৌঁছেছিল। চিঠি পাওয়ার পর তাসফি ফিরতি চিঠি লিখেছিল, আমার অভিমানী বাবা। সে কি জানে না তার রাজকন্যা অন্যায় ভুল মেনে নিতে পারে না? সে কি জানে না তার রাজকন্যা প্রতিবাদ করতে ভালোবাসে? সে সব সময় উঠতেই ভালোবাসে। তবে কেন তার এই আবেগের প্রস্তাব? তার প্রস্তাব অকৃতকার্য ঘোষণা করা হল। ইতি। আপনার প্রজাপতি রাজকন্যা। তাসফি সেই চিঠিটাও সযত্নে ভাঁজ করে রাখল। প্রত্যেক চিঠির আলাদা আলাদা সম্বোধন। এটাই তো চিঠির মজা। তাসফি আরেক খানা চিঠি তুলে নিল, তবে বোঝা যাচ্ছে এটা তাসফির আগে পড়ে রাখা কোনো চিঠি নয়। চিঠির ভাঁজখানাও নতুন। তারিখ লেখা পরশু আগের রাতের। তার মানে এটা বাবার মৃত্যু একদিন আগেই সে লিখে গিয়েছে। কি এমন লেখা তাতে? তাসফি চিঠি পুরো ভাঁজ খুলল। এটা কোনো খুদে চিঠি নয়। বিরাট বড় লেখা চিরকুট। তাসফি তা হাতে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। তার বাবার শেষ চিঠিটা বরং গভীর যত্ন নিয়ে পড়া যাক তবে। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় ৩টার কাছাকাছি কোনো ঘরে। তাসফির বেলকনির দরজা খোলা। বেলকনির সঙ্গে মেশানো শিমুল গাছ। সেখানেই দেখা যাচ্ছে এক আবছা অবয়বের। এতক্ষণে রমণীর বাবার চিঠি পড়ার ফাঁকে ফাঁকে মুচকি হাসি সে তার হৃদয় অন্তঃস্থল থেকে অনুভব করছিল। এটাই তো সে চায়। যাক রমণী তাহলে তার বাবার স্মৃতি আঁকড়ে থাকতে পারবে। পুরুষটি বিড়বিড় করে উচ্চারণ করে, গভীর অনুভূতি মিশ্রিত একটি বাক্য। যদিও ছোট্ট বাক্য, তবে তাতে অনুভূতি মিশ্রিত হাজারো। পৃথিবীর সব ধ্বংস হোক, তবু রমণীর মুখের হাসিটুকু বিলীন না হোক। আমার ভীষণ প্রিয় একমাত্র চঞ্চলা হরিণী। কথাগুলো তোমায় আজ ভীষণ করে বলতে ইচ্ছে হচ্ছে। তবে তোমার মুখোমুখি দাঁড়িয়ে বলার সাহস আমি জুগিয়ে উঠতে পারছি না মামুনি। আমার পক্ষে সেই সাহস জোগানোটা সম্ভবও নয়। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলা এমন জটিল পন্থার চেয়ে এই পন্থাটাই কি সহজ নয়?
তাই তো এই পন্থা বেছে নেওয়া। আজ কোনো অভিমানের তারিফে এই চিরকুট নয়, নয় কোনো অভিযোগের টানা। তাই তো তুমি সম্বোধনটুকু আজ চিরস্থায়ী। কথাগুলো বলা যে তোমায় আমার ভীষণ প্রয়োজন বলে মনে হলো। হয়তো আজ না লিখলে আর কোনোদিন বলার সুযোগও পাব না। সময় ঘনিয়ে আসছে যে যার যার শরীরের অবস্থা সে নিজে ঠিকই ঠাহর করতে পারে। প্রিয় মামনি, তুমি যখন চিরকুটটি পড়বে হয়তো আমি আর তোমাদের মাঝে থাকব না। তুমি হয়তো তখন আমায় আর খুঁজে পাবে না, আমায় স্পর্শ করতে চাইলেও পারবে না। আমি জানি এই ড্রয়ারের দীর্ঘ চিরকুটের ভাঁজ থেকে তুমি কখনো না কখনো অবশ্যই তা খুঁজে পাবে। জানি তখন তোমার মনে তখন হাজারো অভিমান অভিযোগ আমার প্রতি জমা হবে। আজ আমি তোমার সেই অভিমানটুকু ভাঙাব না। আমি চাইব এই অভিমানের অস্তিত্বটুকু তুমি আজন্মকাল নিজের মাঝে জমা রাখবে, আর আমায় অবসরে স্মরণে রাখবে। কখনো দীর্ঘশ্বাসের বেড়াজালে আমায় তুমি স্মরণ করবে। আমি তোমার অভিমান হয়ে জমা হব তোমার ছোট্ট হৃদয় কুটিরে। আজ আমি তোমার অভিমান ভাঙাব না, বলবো তোমায় বাস্তবতাটুকু মেনে নিতে, জীবনে হাসি খুশি জীবন যাপন করতে, ধৈর্য ধরে জীবনের বাকিটা পথ তোমার প্রিয়জনের সাথে পাড়ি দিতে। তুমি যতক্ষণে চিরকুটি পড়বে ততক্ষণে জেনে থাকবে আমার মরণব্যাধি রোগের কথা। আসলে এটা হওয়ারই ছিল। আমিও চাইতাম তোমার মায়ের নিকট যেন আমি খুব দ্রুত যাওয়ার সুযোগ পাই। রব আমার সেই আশা পূর্ণ করেছে। তিক্ত ঔষধ পান করার বেড়াজাল থেকে মুক্ত থেকে দ্রুতই পরলোক গমন করা কি সহজ পন্থা নয় বলো? দুনিয়াতে বেঁচে থাকার জন্য কি বা আছে একমাত্র তুমি ছাড়া? মানুষ যে কিসের তাগিদে এতটা জনম অথবা অমর থাকার স্বাদ গ্রহণ করতে চায় কে জানে। আমি তো দুদিনের দুনিয়ায় হাঁপিয়ে উঠেছি। তবে অন্যান্য মানুষের এই অদ্ভুত ইচ্ছে পোষণের হেতু কি হতে পারে? কি এমন রঙিন চশমা তাদের পরনে, যারা তা চাইলেও খুলতে পারে না? আমার একমাত্র আমানত তুমি মামনি। তোমায় ও আমি একজন বিশ্বস্ত ব্যক্তির নিকট অর্পণ করে যাব শেষ সময়। চাইব সে যেন তোমায় আমার অবর্তমানে ভীষণ দাপুটের সঙ্গে আগলে রাখে, বিপদে তোমায় সাহায্য করবে। ক্লান্ত দুপুরে তোমার কোলে মাথা রেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তোমার বৈরাগীতে সে তোমায় শাসন করবে। তোমায় বিগড়ে যেতে দেখলে সে তোমায় আদুরে ধমকাবে। তোমার সুখের সময় সে তোমায় আদুরে বিড়ালছানার মতো কোলের ভাঁজে আগলে নেবে। দুঃখের সময় সে তোমার চোখের অশ্রু মুছিয়ে দেব। তোমার হাতটাকে শক্ত করে ধরে রাখবে। তোমার সফলতার আগ মুহূর্তে তুমি যেন হেরে না যাও তোমায় আত্মবিশ্বাস যোগাবে। ভালোবাসার অসীম পরিণয় তোমায় প্রতি মুহূর্তে সে বিধ্বস্ত করবে। প্রেমের জোরারে তোমায় ভাসাবে। আমি চাই তুমি যেন তার প্রতি তার প্রাপ্য সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করো। আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো তো মামনি? আমি জানি তুমি সব বুঝতে পারবে, কারণ তোমার মনের প্রণয়ের ঘণ্টা যে বেজে গিয়েছে, সে তুমি যতই অস্বীকার কত না কেন, একদিন তার কাছে তুমি ঠিক হার মানবে। আমি দোয়া করি আমার মিষ্টি রাজকন্যা তার নিকট সবসময় হাসিখুশি থাকুক। তুমি আমার জন্য দোয়া করো মামনি, যেন ওপারে বাকিটা পরের জীবন তোমার মায়ের সাথে আমি অবলীলায় কাটাতে পারি। ইতি। তোমার জন্মদাতা পিতা। চিরকুট পড়া শেষে তাসফি তা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। যেই সংসারে ভালোবাসা নেই সেই সংসারে সে থাকবে কেন? সে আর চায় না ওই অহংকারী পুরুষের সান্নিধ্য পেতে। সে চায় না জোর করে কারো সঙ্গে ঘর বাঁধতে। তাহলে এই চিরকুট রাখারই বা কি প্রয়োজন? এই চিরকুটে তার আর তার বাবার মাঝে ভালোবাসা, মান অভিমানের সম্পর্কে লেখা নেই। রয়েছে অতীতের কিছু তিক্ত বাক্য লাভ সঙ্গে সংসার সাজানোর আর্জি। কিন্তু তাসফি তো তা চায় না। যতবার সে এই চিরকুটটি পড়বে কিছু অসহ্য অনুভূতি তাকে তাড়া করে বেড়াবে। অস্থিরতায় তোলপাড় করে তুলবে তার হৃদয়কে। কিন্তু তা তো সে চায় না। তাছাড়া সে চায় না তাদের বাবা মেয়ের চিরকুটে মিষ্টি কথনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির বিষয়ে অযাচিত কিছু কথা ফুটে থাকুক। তাসফি চিরকুটের টুকরোগুলো বেলকনিতে গিয়ে নিচে ফেলে দিয়ে রুমে এসে ওয়াশরুম ঢুকল। আবছা অবয়বটি এগিয়ে এলো। খুব যত্ন করে চিরকুটের টুকরোগুলো একটি একটি করে তুলে নিল। কি করবে সে এগুলো দিয়ে? এই প্রত্যেকটা ছোট্ট খণ্ড সে নিজ হাতে জোড়া লাগাবে। হোক অস্পষ্ট, তবুও স্মৃতি তো থাকবে। কোনো একদিন দীর্ঘ বর্ষণের পরে হালকা মেঘরাশি সরে গিয়ে আকাশের সাতরঙা উজ্জ্বল রংধনুর দেখা মিলবে। সেদিন সে এই চিরকুটখানা এই রমণীর হাতে তুলে দিবে। রমণী তখন আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলবে। সেদিন সে যত্ন করে তার চোখের অশ্রুকণাগুলোকে ঠিক মুছে দেব। ঠিক মুছে দেব। গম্ভীর এক সকাল।
কাল শত গুঞ্জনের মাঝে আচ্ছাদিত তাসফিদের বাড়িটা আজ নিস্তব্ধ। গতকাল নিস্তব্ধর বন্ধরা সবাই মোস্তফা সাহেবের মাটির পর বাড়ি ফিরে গিয়েছিল। আজ আবার সকাল সকাল এসে পড়েছে। মেয়েটাকে এখন একদমই একা রাখা যাবে না। তার মনের কন্ডিশন এখন ঠিক নেই। একা একা থাকলে আরও ডিপ্রেশনে চলে যাবে। যত দ্রুত সম্ভব ওসমান ভিলায় তাসফিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তবে যদি মেয়েটা একটু দমবন্ধকর অনুভূতি থেকে রেহাই পেতে পারে। তাছাড়া একটু গল্প গুজবের মাঝে থাকলে মানের ভার অনেকটাই হালকা হয়ে আসবে ওর। তাই তো সকাল সকাল সবাই চলে এসেছে। বন্ধুরা এসে দেখল নিস্তব্ধর টিকিটাও নেই এখানে। কাল তো এখানে রেখেই গিয়েছিল তাকে। তবে গেল কই? খোঁজ নিয়ে জানতে পারল সে বাসায় নিজের রুমে ঘুমাচ্ছে। কি আশ্চর্য, এখন কি তার ঘুমানোর সময়? অতঃপর সিদ্ধান্ত হলো এখানে তারা সবাই থাকুক, সুজন যাক নিস্তব্ধকে নিয়ে আসতে। সুজন বের হয়ে যাচ্ছিল নিস্তব্ধকে বাড়ি থেকে আনতে। বেটা কিনা এমন একটা করুণ মুহূর্তে বাড়ি বসে পরে পরে ঘুমাচ্ছে। কোথায় বউকে একটু সান্ত্বনা দেব তা না, ঘুমানো হচ্ছে বেলা 10টা পর্যন্ত। সুজন গেট দিয়ে বের হওয়ার সময় ওপার পাশ হতে তখনই আশা ভেতরে ঢুকছিল। সুজনের অন্যমনস্ক থাকায় আশা ঠাস করে তার বুকের সাথে ধাক্কা খেল। সুজন বুকে হাত দিয়ে ব্যথাতুর শব্দ করল। সামনে তাকিয়ে আশার মুখখানা অবলোকন করতেই কণ্ঠে জগৎ বিরক্তি ঢেলে বলল, এই যে মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? যখনই দেখা হয় আমায় ধাক্কা লাগিয়েই যাচ্ছ। সেদিন দাঁত ভাঙতে চাইলে, আর আজ বুক ভাঙতে চাইলে। কবে না আমার শক্তপোক্ত হৃৎপিণ্ডটাই ভেঙে ফেল। যে সাংঘাতিক মেয়ে তুমি! তোমায় দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আচ্ছা, তোমার কি ধাক্কা খাওয়ার ব্যামো আছে নাকি? এ তো মহারোগ তাহলে। আমার কাছে এসো, আমি তোমায় প্রেসক্রিপশন লিখে দিব। মাসখানেকের মাঝে তোমার এই রোগ সেরে যাবে, দেখে নিও। সুজনের অবলীলায় কথার তুবড়ি ফোটাতে দেখে আশা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। আর সেই বা কখন আজ ধাক্কা মারল? মানলাম সেদিন না হয়ে সে অন্যমনস্ক ছিল, কিন্তু আজ তো সে অন্যমনস্ক ছিল না। বরং এই লোকটা ছিল কারো ধ্যানে। তাই তো আশা সরে যাওয়ার পরেও ঠিক তার দিকে এসে ধক্কাটা মেরে দিল, আর এখন ঠিক তার ঘাড়েই দোষটা চাপিয়ে দিল। মহা বজ্জাত লোক তো। একই অঙ্গ, তার কত রং! ইয়া খোদা! আশা কিছুটা বিরক্তি নিয়ে বলল, কিন্তু এবারের ধাক্কাটা তো আপনি দিলেন ভাইয়া। সুজন চোখ কপালে উঠিয়ে বলল, একদম মিথ্যা কথা বলবে না, অসভ্য মেয়ে। এই সুজন কখনো বাঁকা পথে হাঁটে না। সে সবসময় সোজা ঘাটের মাঝি। আর কি বললে? ভাইয়া? আমি তোমার কোনো জনমের ভাইয়া। তুমি তো আমার ছাত্রী আর আমি তোমার স্যার। সম্মান দিয়ে কথা বলবে। এইভাবে চোখমুখ কুঁচকে কথা বলো তুমি আমার সঙ্গে কি করে? আশা ভ্রু কুঁচকে বলল, স্যার তো আপনি কলেজের ভেতরে, বাইরে তো আর নন। ভাইয়া যেহেতু বলবো না, তবে কি চাচা ডাকবো? সুজন দিল এক রাম ধমক। অসভ্য মেয়ে! আমার মতো এত হ্যান্ডসাম যুবককে তোমার কি চাচা মনে হয়? বেয়াদব মেয়ে! বিড়বিড় করতে করতে সুজন বেরিয়ে গেল। আশা বেঞ্চি কাটল। ঝগড়ুটে লোক একটা। ইচ্ছে করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। কোনো কুক্ষণে যে সে এই লোককে ভালোবাসতে গেল কে জানে। আশা এসে তাসফির পাশে বসে 10 মিনিট সান্ত্বনার বাণী দিতে না দিতেই তার চাচির ফোন। এক্ষুনি যেতে হবে। তার খুব খারাপ লাগছে এমন একটা পরিবারে থাকে সে যে নিজের ইচ্ছে মোতাবেক বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বসে একটু তার দুঃখের সাথী হবে তারও উপায় নেই। দীর্ঘশ্বাস ফেলে আশা আবার বেরিয়ে পড়ল বাড়ির পথে। সুজন নিস্তব্ধকে নিয়ে আসতে গেলেও সে আসেনি। বলল তার সময় হলে সে ঠিক যাবে। সুজন ভেবে পায় না এই ছেলের এসবের নাটকের মানে কি। সুজন এসে দেখল তাসফির রুমের মাঝে কেমন থমথমে ভাব। সকলের মুখে অন্ধকার। তাসফি বসে আছে খাটের উপর। অনিমা বেগম, দাদু আর বাসন্তী বসে তাসফির শিওরে। আর তার বন্ধুরা মেঝেতে। সুজন কিছু বুঝতে পারছে না। মনে হচ্ছে এখানে কোনো ভাইরাস ঢুকে পড়েছে আর সকলের মুখে থমথমে রোগ সৃষ্টি করে গিয়েছে। সুজন ও সকলের মতো মেঝেতে বসে সৃজনকে খুঁচিয়ে বলল, কি হয়েছে, এভাবে থম মেরে আছিস কেন সব? সৃজন থেমে থেমে 2 মিনিট আগে তাসফির দেওয়া ঘোষণা সুজনকে বলে শোনাল, কিন্তু আমি তো আর ওসমান ভিলায় যাচ্ছি না দাদু। ডাক্তার নিস্তব্ধ ইয়াসারকে আমি ডিভোর্স দিতে চাই। অনেক তো হলো তাসের ঘর করা। যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার টিকবে কেমন করে? জানি বলবেন ভালোবাসা ব্যতীত অনেকে আজীবন কাল সংসার করে যাচ্ছে, কিন্তু আমার দ্বারা ভালোবাসা ব্যতীত কোনো সংসার করা পসিবল নয়।
তাছাড়া বাবাই যেহেতু বিয়েটার ভিত্তি ছিল, তবে যেখানে বাবাই নেই সেখানে আর বিয়েটার কি দরকার? আমার দিন আমি ঠিক চালিয়ে নিতে পারব। কথাটা আপনার নাতিকে স্পষ্ট করে বলে দেবয়েন দাদু। তাসফির এই কয়েকটা বাক্যলাভে পুরো রুমে যেন বিনা মেঘে বজ্রপাত হল। সবার মুখ ভাইরাসের আক্রমণে যেন পাংশুটে বর্ণ ধারণ করল। কিছুক্ষণ আগের ঘটনা। তাসফি ঘুমিয়েছিল রুমে। হাজারো চিন্তা ভাবনার মাঝে সে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। অতঃপর তার চোখে ঘুম ধরা দিয়েছে প্রায় ভোরের দিকে। সকাল তখন 10টা বাজবে বোধহয়। বেলকনির খোলা দরজা দিয়ে সূর্যের উজ্জ্বল রশ্মি ক্রমাগতই উকি মারছে রমণীর রুম জুড়ে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলছে সে। তার মাঝেই শ্বশুর বাড়ির লোক সহ নিস্তব্ধর বন্ধুগণ ঝাঁপিয়ে পড়ল তার রুমে। দরজা খোলা পাওয়ায় ঢুকতে বেগ পেতে হয়নি তাদের। মন খারাপের মাঝেও তাদের সমস্ত হই হুল্লোড় যেন শুধু তাসফির মুখের এক টুকরো হাসি ধরে রাখতেই। দিনের মতো উজ্জ্বল, প্রাণবন্তই তো তাকে মানায়। এমন নিষ্পৃহ, ক্লান্তিকর মুখশ্রীতে তো তাকে শোভা পায় না। বাসন্তী আর আরশি এগিয়ে গেল খাটের দিকে। বাকিরা একে একে এসে দাঁড়াল। আরশি তাসফির মাথায় টোকা মেরে বলল, এই তাসফি, উঠো তো, সেই কখন তোমাকে নেওয়ার জন্য আমরা এসে বসে আছি বাপু। আর তুমি কিনা নাক ডেকে ঘুমাচ্ছ। এটা কিন্তু মোটেও ঠিক নয়। বাসন্তী বলল, হ্যাঁ তাই তো। এই তাসফি, উঠত। দেখ, সকাল সকাল আমরা সবাই তোর জন্য চলে এসেছি আর তোরই কোনো পাত্তা নেই। তুই কিন্তু আমাদের এইভাবে অপমান করতে পারিস না। দাদু বলল, আহা, তোরা দিদিভাইকে কেন ডিস্টার্ব করছিস? মেয়েটা অনেক রাতে ঘুমিয়েছে বোধহয়। তোরা এসে হাঙ্গামা করছিস। দিদিভাই যখন উঠবে তখন নিয়ে যাস, সে তো আর পালিয়ে যাচ্ছে না কোথাও। তাসফি চোখ পিটপিট করে উঠে বসল। নাক টেনে ম্লান কণ্ঠে বলল, ঠিক আছে, সমস্যা নেই দাদু। বলো, তোমরা কি বলছিলে? মাহিন বলল, কি ব্যাপার বলো তো তাসফি। নিস্তব্ধর মতো তুমিও ঠান্ডা বাঁধিয়ে ফেললে নাকি? তাসফি আবারে নাক টেনে বলল, আসলে একটু ঠান্ডা লেগেছে বোধহয়। তোমরা কোথায় যেন যাওয়ার কথা বলছিলে? বাসন্তী বলল, হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথাই বলছিলাম। তোকে সবাই মিলে ও বাড়ি নিয়ে যেতে এসেছি। এখন আঙ্কেল ও নেই এখানে, থেকে আর কি হবে বল? দ্রুত ব্যাগ গুছিয়ে নে। না না, তোর গোছানোর দরকার নেই, আমিই গুছিয়ে নিচ্ছি। অনিমা বেগম তাতে সায় দিলেন। হ্যাঁ, আজই বরং চলে এসো। এই পরিবেশটাও তোমার জন্য এখন অস্বস্তিকর। কিন্তু আমি তো আর ওসমান ভিলায় যাচ্ছি না দাদু। ডাক্তার নিস্তব্ধ, ইয়াসারকে আমি ডিভোর্স দিতে চাই। অনেক তো হলো তাসের ঘর করা। যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার টিকবে কেমন করে? জানি বলবেন, ভালোবাসা ব্যতীত অনেকে আজীবনকাল সংসার করে যাচ্ছে। কিন্তু আমার দ্বারা ভালোবাসা ব্যতীত কোনো সংসার করা পসিবল নয়। তাছাড়া বাবাই যেহেতু বিয়েটার ভিত্তি ছিল, তবে যেখানে বাবাই নেই সেখানে আর বিয়েটার কি দরকার? আমার দিন আমি ঠিক চালিয়ে নিতে পারব। কথাটা আপনার নাতিকে স্পষ্ট করে বলে দেবয়েন দাদু। বাসন্তী ব্যাগ গেছানোর তাগিদে পা বাড়িয়েছিল কেবলই, কিন্তু তা আর সম্পূর্ণ করা হল না তাসফির উক্ত বাক্যব্যয়। হতভম্ব হয়ে পিছু ঘুরে চাইল সে। মাহিন, সৃজন ওরা দাঁড়ানো থেকে ঠাস করে বসে পড়ল ফ্লোরে। বর্তমানে সুজন সব শুনে আফসোসের স্বরে বলল, সর্বনাশ। তার ইগোওয়ালা বন্ধু তো দিশেহারা হয়ে যাবে। যে পাগলামি করল সেদিন। এখন যদি শোনে ডিভোর্স দেব তার বউ, তোকে নিস্তব্ধ ব্যাটা কি রিয়েক্ট দেব আমি তো তা জানার জন্য মশগুল হয়ে আছি। ইসোস খবর আমায় আর একটু আগে দিবি না? ক্লাইম্যাক্স সব খবরগুলো তোরা দেরিতে দিস কেন বলতো? সুজন ওদের মতো ফ্লোরে বসে থাকল না। উঠে তাসফির দিকে এগিয়ে গিয়ে কৌতূহলী হয়ে শুধাল, বোন, তুমি কি সত্যিই নিস্তব্ধ ব্যাটাকে ডিভোর্স দেব ভেবে বলছো তো? তাসফি সুজনের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া, আমি সত্যিই আপনাদের বন্ধুকে ডিভোর্স দেব। আর এটাই ফাইনাল। কাল আমি অনেক ভেবেছি। ভাববেন না হুট করে আমি কোনো সিদ্ধান্ত নিয়েছি। বাসন্তী তাসফির হাত চেপে ধরল। তাদের দুই ভাইবোনের কি একই পরিণতি হবে তাহলে? কাল বাদে পরশু তার ডিভোর্সের তারিখ। আর এখন কিনা তার ভাইটারও। কোথাও সমীকরণ মেলাতে তারা ভুল করে বসেনি তো? সুজন তাসফিকে বাহবা দিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছ তুমি তাসফি। ওর মতো অপদার্থ বন্ধুকে ডিভোর্স দেওয়াই উচিত। সালার দ্বারা একটা কাজ যদি হয়।
বিয়ের 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের একটা সুখবর পর্যন্ত শোনাতে পারল না। আর কবে চাচা ডাক শুনতে পাবো আমরা বলো তো? ব্যাটা 1 নম্বরের হারামি। আয়ানা চোখ গরম দিল সুজনকে। সঙ্গে সঙ্গে সুজন জিবে কামড় দিল। এই রে মিস্টেক। সিরিয়াস টাইমিংয়ে গুরুজনদের সামনে ভুল রিয়াকশন দিয়ে ফেলেছে সে। দাদু তাসফির দিকে এগিয়ে গেলেন, নিঃশব্দে তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দিদিভাই তুমি শিওর তো নিস্তব্ধ দাদভাইকে ডিভোর্স দিতে চাও? আর একবার ভেবে নিতে পারতে কিন্তু। তাসফি বলতে গেল, হ্যাঁ দাদু আমি ভেবেই। বলার আগেই তাসফির দাদি কমলা বেগম লাঠি ভর দিয়ে এগিয়ে আসতে আসতে হুঙ্কার ছেড়ে বললেন, না কোনো ডিভোর্স হবে না। ও বুঝে কি এইটুকুনি একটা মায়া? সম্পর্কের মানে ও বুঝে কি? কোনো ডিভোর্স ও কাউকে দেব না। তাসফি বিরক্তি নিয়ে ভ্রু কুচকে দাদির দিকে চেয়ে বলল, তোমার যখন এতই সমস্যা, তাহলে আমার বদলে তুমি গিয়ে সংসারটা করে আসো না বুড়ি। কমলা বেগম চোখ বড় বড় করে নিলেন। মাগি কয় কি? কমলা বেগম কিছু বলার আগেই অনিমা বেগম তাকে থামতে বলে শক্ত কণ্ঠে বললেন, তাসফি ঠিকই বলেছে। আমার মনে হয় এবার ওদের ডিভোর্সটা দেওয়াই উচিত মাইমা। আমার ছেলে অতিবার বেড়েছে, তার একটা শিক্ষা পাওয়া উচিত। তাসফির সঙ্গে সে যেই ব্যবহারগুলো করেছে তাসফি শক্ত মনের তাই সবটা গিলে নিয়েছে। অন্য কেউ হলে এতগুলো দিনও থাকত না ও বাড়িতে। তাছাড়া তাসফি তো ঠিকই বলেছে, যেজন্য বিয়াইসাব বিয়েটা দিয়েছিলেন তার তো কিছুই হচ্ছে না। তাহলে বিয়েটা এগিয়ে নিয়েই বা লাভ কি? দাদু কিছু বলতে গেলে অনিমা বেগম তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন। বললেন, থামুন বাবা, আর কিছু শুনতে চাই না। তাসফি যা বলেছে তাই হবে। তাসফি এখানেই থাকবে। আর আপনার নাতিকে সব বলার দায়িত্ব আপনার। বিয়ের প্রস্তাবটা যেহেতু আপনি দিয়েছিলেন, ভাঙার প্রস্তাবটা ও না হয় আপনি দিয়েন। অতপর অনিমা বেগম তাসফির মাথায় আদুরে হাত বুলালেন। তাসফি তার কোমর জড়িয়ে ধরল। তিনি ফিসফিস করে বলল, চিন্তা করো না আমার মিষ্টি মেয়ে, সব ঠিক হয়ে যাবে। তুমি যা চাও তাই হবে। শুধু নিজেকে একটু শক্ত রেখো বুঝলে। আসি আজ কেমন? আমার পাগল ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরিও কেমন? তার হাড় মাংস এক করে ছাড়বে বুঝলে। তাসফি ফুফিয়ে কেঁদে উঠল। অনিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে তাকে আদর করে বেরিয়ে গেলেন। তাসফিও রুমের বাইরে বেরিয়ে এলো। তার পিছু পিছু সবাই এলো। যার জন্য আশা সেই বাইরে যাচ্ছে, তাদের থেকে আর কি কাজ? সন্ধ্যায় বাড়িতে পৌঁছে দাদু ওসমান শেখ কিছুতেই নাতির কাছে ডিভোর্সের বিষয়টা তুলতে পারলেন না। আসলে তারই ভয় করছে। নিস্তব্ধ কি রিয়াকশন দেব তাই ভেবেই তিনি কুল পাচ্ছেন না। এদিকে তার বৌমা সমানে চাপ দিয়ে যাচ্ছে, খুঁচিয়ে যাচ্ছে কথাটা বলতে। ওদিকে তাসফিও বারবার ফোন দিয়ে জানতে চাচ্ছে বলেছে কিনা। দ্রুত সে ডিভোর্স চায়, এ বাঁধন থেকে সে মুক্তি চায়। ভদ্রলোক পড়েছে গারাকলে। ছেলেকে কথাটা জানালে ছেলেও তাসফিকেই সাপোর্ট দিয়েছে। ভেবেছিলেন ছেলেটা একটু বুঝবে, কিন্তু তিনি তো ভুলেই গিয়েছিলেন সারাদিন ঝগড়া করলেও বৌমা আর ছেলে তার এক ধাঁচের। এখন কি করে তিনি কথাটা তুলবেন নিস্তব্ধর কানে? বাসন্তীর কাছে থেকে কিছু টিপস নিতে হবে। মেয়েটাও আছে দুঃখের সাগরে। কাল বাদে পরশুই তার ডিভোর্স। মাঝে কেটে গেছে আরও একটি দীর্ঘ দিন। আজ বাসন্তীর কোর্টে হাসিবের সঙ্গে ডিভোর্সের তারিখ। সঙ্গে রাস্কেলটাকে জেলের ভাত খাওয়াবে আজ সে। হালকা মন খারাপ ভাব কাজ করলেও মনের মাঝে আজ সে অদ্ভুত প্রফুল্লতা অনুভব করছে সে। এতদিনের টানাপোড়েন থেকে আজ সে মুক্ত হবে। নিজের মতো করে বাঁচতে পারবে, এতেই যেন তার সুখ। কোর্টের বাইরে বাসন্তী হাসিবের দিকে ঘৃণা নিয়ে চাইল। হাসিব বাসন্তীকে প্রত্যেকবারের মতো মারতে তেরে আসলে সবাই তাকে ধরে আটকাল। নিলয় সাহেব তাকে শাসাল। বাসন্তী তাচ্ছিল্যে হাসল। এই তো তার স্বামী আগের ফর্মে ফিরে এলো। কোথায় গেল কদিন আগে তার রুমে বসে পায়ে ধরে মাফ চাওয়া, ফিরে যাওয়ার জন্য কাকুতি মিনতি করা? সবই ছিল নাটক। হাহ। বাসন্তী ডিভোর্স পেপারে সই করে হাসিবের দিকে থুথু ফেলে বেরিয়ে এলো। সাথে দিয়ে এলো বিশ্বজয়ের হাসি। বাবার উই রাস্কেলটার নামে মানহানির মামলার সঙ্গে নারী নির্যাতনের মামলা দিয়েছে। এবার পচে মরুক উই জেলখানায় তার প্রাক্তন স্বামী। হ্যাঁ, তার প্রাক্তন স্বামী। আজ থেকে সে মুক্ত, স্বাধীন সে সংসারের বেড়াজাল থেকে। বাসন্তী দুহাত মেলে খিলখিল করে হাসল।
কি অদ্ভুত মানব জীবন, কারো ডিভোর্সের চিত্ত খুশি হচ্ছে তার, আবার কারো ডিভোর্সের কথা শুনে তার একই মন হালকা কেঁপে উঠছে অজানা আশঙ্কায়। সন্ধ্যাবেলায় ওসমান ভিলায় সবাই প্রফুল্ল চিত্তে ড্রয়িংরুমের সোফায় বসে চা পান করছিল। তখনই বাসন্তীর ফোনে তাসফির ফোন এলো। বাসন্তী ইতস্তত করে ফোনটা তুলল। ফোন তুলতেই ওপাশ থেকে তাসফির ভাবলেশহীন কণ্ঠ ভেসে এলো। তোমার ভাইকে জানিয়েছ আপা? এই রে, বাসন্তী এই ভয়টাই পেয়েছিল। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো এখনই বলবে, এখনই বলবে। বলার জন্যই আমরা সবাই বসেছি। তাসফি কৌতুক করে বলল, বা বা এইটুকু কথা বলতে তোমাদের সবাইকে নিয়ে বসতে হচ্ছে? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বাসন্তীর কথা বলার ধরন দেখে নিস্তব্ধ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কার সঙ্গে কথা বলছিস এমন আমতা আমতা করে? বাসন্তী ভাইয়ের দিকে তাকিয়ে বোকা হাসার চেষ্টা করল। নিস্তব্ধ ভ্রু কুঁচকেই তাকিয়ে রইল। ভাইয়ের এভাবে তাকানোতে বাসন্তীর আরও অস্বস্তি লাগল। ওখান থেকে উঠে বারান্দায় গিয়ে আরও কিছু কথা বলে ফোন কেটে ড্রয়িংরুমে এলো সে। বাসন্তী ফোন কাটতেই তাসফির পাশে বসা আনিকা কৌতূহলী হয়ে বলল, দুলাভাইকে কি সত্যিই ডিভোর্সটা দিয়ে দিবি রে তাসফি? তাসফি ভাবলেশহীন কণ্ঠে বলল, হ্যাঁ। আনিকা আগ্রহ নিয়ে বলল, কেন রে, সে তো দেখতে একদম মাশাল্লাহ। কি ফিগার! ডিভোর্স কেন দিবি শুধু শুধু? আমি হলে তো সারাক্ষণ আঁচলে নিয়ে ঘুরতাম। তাসফি আনিকার কানে কানে ফিসফিস করে বল, উই অহংকারী লোকটার উপরের ফর্সা চামড়া আর ফিগারটাই শুধু সুন্দর বুঝলি, ভেতরটা একদম পচা নারিকেলের মতো দুর্গন্ধযুক্ত। ভুলেও ওদিকে নজর দিস না, সাবধান। আনিকা ড্যাব ড্যাব করে তাসফির যাওয়ার পানে তাকিয়ে তার কথার সারাংশ বোঝার চেষ্টা করল। তাসফি কথার আগা মাথা কিছুই তার বোধগম্য হল না। বাসন্তী ডিভোর্সের কথা নিস্তব্ধকে বলবে বলে তাসফিকে আশ্বাস দিলেও দাদু আজও বলে উঠতে পারল না। দাদু হাঁসফাঁস করতে লাগল। দুপাশ দিয়ে অনিমা বেগম, আয়শা আর বাসন্তী চেপে ধরায় সে আরও চুপসে যাচ্ছে। নিস্তব্ধ ভ্রু কুঁচকে শুধু ওদের একে অপরকে টানাটানি দেখছে। এদের ব্যাপার স্যাপার তার বোধগম্য হচ্ছে না। অতপর সে ওখান থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়াল। বাসন্তী আফসোস করে বলল, যা চলে গেল কি দাদু একটা কথা তাই তুমি বলতে পারছ না? বুড়ো হয়েছ কি বাতাসে? দাদু দাঁত কিরমির করে বলল, তো তোরাই বলতি। আমায় কেন টানছিস? আয়েশা আমতা আমতা করে বলল, কেন কেন আপা কেন বলবে? মা তোমাকে বলার দায়িত্ব দিয়েছেন, অতএব তুমিই বলবে। দাদু বললেন, তো আমার যখন সুবিধা হবে তখন বলবো। দেখছিস না কেমন করে সবসময় ভ্রু দুখামা কুঁচকে থাকছে? এভাবে কখনো মনের কথা বলা যায় নাকি? দাদু হতাশ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরদিন নিস্তব্ধ কলেজে তার ক্লাস শেষে আশাকে করিডোরে একা পেয়ে গম্ভীর রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করল, এই তোমার নাম যেন কি? হঠাৎ নিস্তব্ধর প্রশ্নে থতমত খেয়ে গেল আশা। মনে মনে ভয় পেল, নিস্তব্ধ স্যারের তার সঙ্গে কি কাজ? কোনো ভুল করে বসেনি তো আবার? এই রে! আশা আমতা আমতা করে বলল, আশা স্যার, আশা, আশামণি। নিস্তব্ধ বোঝার ভঙ্গি করে বলল, আশা রাইট, তোমার বান্ধবীর নামটা যেন কি তাসফি না আশফি? আশা কারেকশন করে দিয়ে বলল, তাসফি স্যার, তাসফি। নিস্তব্ধ মনে করার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ তাসফি, তাসফি রাইট। ওর কি হয়েছে কিছু জানো? কদিন যাবৎ ওকে ক্লাসে দেখছি না যে। আশা মেকি হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ উই স্যার, তাসফির আমার বান্ধবী, ওর বাসায় একটু সমস্যা হয়েছে তো তাই আসতে পারছে না। কেন, কোনো দরকার কি স্যার? আমায় বলুন, আমি বলে দেব। নিস্তব্ধ কিছুটা অস্বস্তি বোধ করল। একজন ছাত্রীর সঙ্গে এভাবে কথা সে কখনো বলেনি। শুধুমাত্র তাসফির জন্য আজ বলতে হচ্ছে। মেয়েটাকে হাজারটা কল দেওয়ার পরেও একটা কল রিসিভ করেনি। উল্টো এখন ওপাশের একজন মহিলার কণ্ঠের বাক্যগুলো শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে তার নাম্বার এখন ব্লক লিস্টে। কি এমন হলো হঠাৎ করে? নিস্তব্ধ রাশভারী কণ্ঠে বলল, না আসলে বলতে পারো, ও নোটগুলো ভালো বানাতো, লেখার স্টাইল ও যথেষ্ট। তাই একটু আর কদিন ক্লাসে দেখতে পেলাম না, তাই তোমায় জিজ্ঞেস করা। হোয়াট এভার। মনোযোগ দিয়ে স্টাডি করো। এভাবে কলেজ বন্ধ দেওয়া মোটেও সমীচীন নয়। বলেই নিস্তব্ধ সরে পড়ল। হনহন করে হেঁটে চলে গেল। আশা আফসোস করে বলল, হায়! নিস্তব্ধ স্যার নিজে থেকে যেচে পড়ে তাসফির খোঁজ নিচ্ছে।
ডাল মে কুচ কালা হিয়ার। বান্ধবী তু তো মাতো গায়া। আশা মুচকি হাসতে হাসতে ক্লাসে ঢুকল। এই যে শুনো। মানসার হঠাৎ কণ্ঠ শুনে আশা ওর দিকে অবাক চোখে তাকিয়ে নিজের দিকে আঙুল তাক করে বলল, আমায় ডাকছ নাকি? মানসা আবারও বলল, হ্যাঁ তোমাকেই। এদিকে এসো। বাবা এই মেয়ের আবার তাকে ডাকার প্রয়োজন পড়ল কেন? আশা মনে মনে মুখ বাঁকায়। আশা এগিয়ে আসতেই মানসা প্রশ্ন করে, তোমার সাথের ওই মেয়েটা কোথায় বলো তো? আসছে না কেন কদিন ধরে? আশা ভ্রু কুঁচকে বলল, মেয়েটা নয়, ও আমার বান্ধবী। আর ওকে দিয়ে তোমার কি কাজ? মানসা বিরক্তির স্বরে বলল, উই একই হলো। আসছে না কেন শুধু সেটা বলো। কবে আসবে বলো তো? আশা ও বিরক্তি নিয়ে বলল, ওর ভালো লাগছে না তাই আসছে না। তোমার জেনে কি কাজ বলো তো? বলেই সে চলে এলো। এই শয়তানগুলোকে সে ঠিক চেনে। তাসফির সমস্যার কথা শুনলে ওর মৃত বাবাকে নিয়ে কথা শোনাতেও ভুলবে না ওরা। আর হঠাৎ করেই সবাই শুধু আজ তাসফির খবর চাইছে কেন? অদ্ভুত। উই মানসা না মান্তাসা নিশ্চয়ই তার বান্ধবীর ক্ষতি করার জন্য ওত পেতে আছে, তাই তো খোঁজ জানতে চাওয়া। সে কি বুঝে না তাদের মতলব? খুব ভালো করে বুঝেছে। ভর দুপুরে মাহিন হন্তদন্ত হয়ে ছুটে এলো ওসমান ভিলায়। কলিং বেল চাপতেই কয়েক মিনিটের মাঝেই বাসন্তী দরজা খুলে দিল। মাহিন হড়বড় করে বলতে লাগল, বাসন্তী প্লিজ আমার সঙ্গে আসুন, আপনাকে আমার ভীষণ প্রয়োজন, প্লিজ একটু আমার সঙ্গে আসুন। না করবেন না প্লিজ। আরে কিন্তু। মাহিন তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। টেনে এনে তার বাইকের পেছনে বসাল। ঝড়ের গতিতে বাইক স্টার্ট দিল সে। বাসন্তী পড়ে যাওয়ার ভয় হালকা ইতস্তত ভাব পাশ কাটিয়ে তার কাঁধে হাত রাখল। তার বুকের ভেতর কেমন ধুকপুক শব্দ হচ্ছে। কি আশ্চর্য, এই অদ্ভুত অনুভূতি সে ঠাহর করেনি গত কয়েকটা বছর। তবে হঠাৎ নতুন করে তার মাঝে এই অনুভূতির জন্ম নেওয়ার মানেটা কি? বাসন্তী বিরক্তি নিয়ে প্রশ্ন করল, তুমি আমায় হঠাৎ এভাবে কেন নিয়ে যাচ্ছ বলো তো? আর কোথায় নিয়ে যাচ্ছ শুনি? মাহিন বাইক চালাতে চালাতে দুষ্টু হেসে বলল, ভয় পাবেন না বাসন্তী, আপনায় বিক্রি করে দেব না। বাসন্তী কপট রাগ দেখিয়ে বলল, ফালতু কথা ছাড়ো, কোথায় যাচ্ছ সেটা বলো আগে। আমাদের বাড়িতে। বাসন্তী চোখ বড় বড় করে বলল, কি এই অবস্থায় আমি কিনা তোমাদের বাড়ি যাব? পাগল হয়েছ? আন্টি কি ভাববেন? তাছাড়া হঠাৎ তোমাদের বাসায় বা কেন যাব? বাসন্তী বাড়ির যেই নর্মাল 3 পিস পরা ছিল তা শুদ্ধই। মাহিন তাকে নিয়ে এসেছে। বাতাসে বাসন্তীর মাথায় প্যাঁচানো ওড়না আলগা হয়ে এসেছে। পাশ দিয়ে বেরিয়ে আসা ছোট চুলগুলো উঠছে। দেখ দুষ্টু চুলগুচ্ছ কেমন ছুঁয়ে দিতে চেষ্টা করছে মাহিনের শরীর। সে মুচকি হাসল। তখনই বাসন্তী সামনে থেকে একটা গাড়িকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠল, এই সাবধানে চালাও। মাহিন সঙ্গে সঙ্গে ব্রেক কষল। বাসন্তী রাগী চোখে তাকিয়ে বলল, এই তুমি আমায় মেরে ফেলার ধান্ধা করছো না তো? এখনই তো অ্যাক্সিডেন্ট ঘটে যেত। চোখ কোথায় রেখে গাড়ি চালাচ্ছ? এমন করলে নামিয়ে দাও আমায়। আমি রিকশা করে যাব। মাহিন ফিসফিস করে বলল, আমি তো আপনার ধ্যানেই ছিলাম বাসন্তী। আপনার বাসন্তী রঙা গরনে এই হৃদয় হরিয়েছি যে বহু আগে। এতদিন আপনাকে না পাবার বেদনা আমায় কুড়ে কুড়ে খেয়েছে। তবে এবারে আর তা হতে দেব না। আপনাকে নিজের করে তবেই ছাড়ব। উপরওয়ালা একবার যখন সুযোগ দিয়েছে তা হাতছাড়া করি কি করে বলুন তো? মাহিন আবার বাইক স্টার্ট দিয়ে বলল, আসলে আপনাকে নিয়ে যাচ্ছি একটা কাজে, বুঝলেন তো? মায়ের সামনে আমি যাব বলবো, আপনি শুধু তাতে হাতে হ্যাঁ মেলাবেন, বুঝলেন? বুঝলাম, কিন্তু কেমন সাহায্য? মাহিন আবার বাইক থামাল। বাসন্তীকে ইশারা করল নামতে। বাসন্তী বলল, কি হলো আবার থামালে কেন? মাহিন বলল, এসে গেছি আমরা। নামুন বাসন্তী সুন্দরী। ভেতরে গিয়েই বুঝতে পারবেন। আসুন। মাহিনের এমন সম্বোধনে বাসন্তী কিছুটা লজ্জা পেল। যদিও লজ্জা পাওয়া তার একদমই উচিত নয়। তবুও অবাধ্য মন তা উগরে দিতে তৎপর। ওপর তালার বারান্দা থেকে মাহিনের বোন পারুল চেঁচিয়ে উঠল, মা! ভাইয়া ভাবিকে নিয়ে এসে গিয়েছে। বাসন্তী ওর কথায় চমকে উঠল। কে ভাবি? মাহিন পারুলকে চোখে ধমক দিল, কে শুনে কার কথা? বাসন্তী আশেপাশে তাকাল। দোতলা বিশিষ্ট একটি বাড়ি।
চারপাশে ইটের বাউন্ডারি দেওয়া, চারপাশে বিভিন্ন গাছগাছালির আস্তরণে আবৃত। একপাশে সবজি ক্ষেত ও লক্ষ্য করা যাচ্ছে। বাসন্তী মাহিনের পিছু পিছু দোতলায় উঠে গেল সিঁড়ি বেয়ে বেয়ে। নিচের তালা ভাড়া দেওয়া বোধহয়। কয়েকজন মহিলা তো আর চোখে তাদের দিকে তাকিয়েছিল। তার এখন ভারী লজ্জা লাগছে। এভাবে কেউ বাসার কাপড় পরিহিতভাবে অন্যের একটা অচেনা বাসায় চলে আছে, যতই সেটা ভাইয়ের বন্ধুর বাসা হোক না কেন। কলিং বেল দেওয়ার আগেই পারুল দরজা খুলে দিল, যেন যে এই অপেক্ষাতেই ছিল। অতঃপর বলল, ভাইয়া, তুই বলেছিলি ভাবিকে আধা ঘন্টার মাঝে নিয়ে আসবি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে 25 মিনিটই পূর্ণ হলো না, তার আগেই চলে এলি। ভাবির বাসা যে এত কাছে, আমায় আগে জানাবি না? তাহলে তো আমি আরো আগেই তার সঙ্গে দেখা করতে চলে যেতাম। বেয়াদব একটা। কিপটুস। আমি কি তোর হবু বউকে খেয়ে ফেলতাম নাকি? হো। বোনের কথায় মাহিন বোকা হেসে মাথা চুলকাল। বোনকে মৃদু ধমক দিল, চুপ থাক বুড়ি। বাসন্তী এদের কথোপকথনের মানে কিছুই বুঝতে পারছে না। সে কিছু বলতে যাবে, তার আর সুযোগটাও পেল না। পারুল উৎফুল্ল চিত্তে তার হাত ধরে টানতে টানতে ভেতরে একটা রুমে নিয়ে আসলো। বাসন্তীকে আসতে দেখে আবেদা বেগম উঠে বসলেন। ওদের পিছু পিছু মাহিন ও এসে উপস্থিত হল। এই যা আসল কথাটা তো তার বাসন্তীকে বলাই হল না। এখন মা যদি উল্টা পাল্টা বলে ফেলে, তাহলে তো কেলেঙ্কারি। আবেদা বেগম বাসন্তীকে কাছে ডেকে নিজের পাশে বসাল। বাসন্তীর মাথায় আদুরে হাত বুলিয়ে মাহিনকে শাসিয়ে বলল, দেখেছ কাণ্ড আমার ছেলের? তোমাকে কেমন হুলস্থুল করে নিয়ে আসলো। আমি শুধু বললাম তোর পছন্দ যেহেতু আছে, আমায় ছবি দেখা আর ফোনে কথা বলিয়ে দে, তাহলেই হবে। ও বলল, একবারে নিয়েই আসছি মা, তোমার বৌমাকে তখনই দেখে নিও। একদম হারে বজ্জাত ছেলে একটা আমার, বুঝেছ মা? একটু দেখে শুনে রেখ। কদিন আর আছি বলো, এরপর তো এসবই তোমার। বাসন্তী ভদ্রমহিলার কথায় শুধু ড্যাবাড্যাব করে তাকিয়ে রইল ওনার পানে। তার অস্বস্তি হচ্ছে খুব। কি হচ্ছে সে কিছুই বুঝছে না। মাহিনের পছন্দ মানে সে কেন ওকে দেখে রাখবে? বাসন্তী মাহিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। বাসন্তী বলতে চাইল, কি হচ্ছে মাহিন? আমি তো কিছুই। মাহিন দ্রুত মায়ের কাছে এগিয়ে গিয়ে বলল, মা থামো তো তুমি। কত কষ্ট করে তোমার বৌমাকে উঠিয়ে নিয়ে আসলাম, আর তুমি কি থাকবে না? থাকবের কথা উঠিয়ে নিয়েছ। এই পারুল, যা তোর ভাবির জন্য শরবত করে নিয়ে আয়। তোদের বাড়িতে এসে কি বেচারা খালি মুখে আবার ফিরে যাবে নাকি গাধি? পারুল মুখ বাঁকিয়ে ভাইয়ের কথা শুনল। আবেদা বেগম আবারও বাসন্তীর থুতনিতে হাত রেখে মিষ্টি করে হেসে বলল, ভারী লক্ষ্মী মেয়ে, কি মিষ্টি দেখতে, একদম আমার মাহিনের জন্য যোগ্য বধূ। আবেদা বেগমের আরও কথা বার্তায় বাসন্তী শুধু মাহিনের শিখিয়ে দেওয়া মতন হ্যাবোধক মাথা নাড়ল। প্রত্যেক কথায় শুধু সে হ্যাঁতে হ্যাঁ মেলাল। এই পর্যায়ে আবেদা বেগম বলে উঠলেন, এই বদমাস যা সন্ধান আমার আগে আগে মেয়েটাকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে যায় যা। দীর্ঘ কথা শেষে মাহিন বাসন্তীকে বাড়ি পৌঁছে দেওয়া উদ্দেশ্যে নিচে নামল। নিচে নামতেই বাসন্তী মাহিনকে চেপে ধরে রাগী চোখে তাকিয়ে বলল, কি হলো এটা? উপরে আন্টি এগুলো কি বলল? আমি তো কিছুই বুঝলাম না। একটু খুলে বলবে? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, আরে রাগ করছেন কেন? আসলে মা কিছুদিন যাবৎ বিয়ের জন্য প্রচণ্ড প্যারা দিচ্ছিল, বুঝলেন তো। আজ তো কিছুতেই মানছিল না। মা ও অসুস্থ, তাই আমার চট করে আপনার কথা মনে পড়ল। আপনাকে আমার পছন্দ এটা বলে মাকে শান্ত করানোর চেষ্টা করলাম, কিন্তু মা আপনার সঙ্গে কথা বলতে চাইল। কিন্তু আপনার নম্বর তো আমার কাছে নেই। ভাবলাম বাসার অ্যাড্রেস তো আছে, নিয়েই আসি বরং। তারপর আপনাকে দিয়ে একটু মিছে নাটক করিয়ে মাকে বিশ্বাস করালাম। ব্যাস, এখন আর আমার লবির জন্য পিড়াপিড়ি করবে না, বুঝলেন? একটু মানিয়ে নিন না প্লিজ। বাসন্তী রাগী চোখে তাকিয়ে বলল, তো আমার কথাই তোমার কেন বলতে হলো? দেশে আর মেয়ে ছিল না বুঝি? মাহিন হাসল, কিছুই বলল না। মনে মনে বলল, আর মেয়ে কেন থাকবে না, আছে তো। দেশে অনেক মেয়ে আছে, কিন্তু আমি যাকে ভালোবাসি সে তো আপনি। আপনাকে রেখে আর কার কথাই বা মনে পড়বে বলুন? বাইকে চেপে বসে বাসন্তী প্রশ্ন করল, আর তুমি আমাকে নাম ধরে কেন ডাকো? তোমার বড় হই আমি।
আপা বলে ডাকবে আমায় সবার মতো, তাতে কি এমন সমস্যা? মাহিম দুষ্টু হেসে বলল, তা কি করে হয়? আপনি তো আমার হবু বউ। হবু বউকে কেউ আবার আপা বলে নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খোদা পাপ দেব। আর তাছাড়া 2 বছরের বড় আবার বড় হলো নাকি? বাসন্তী বিড় করে বলল, অসভ্য ছেলে। সে তো এতদিন এদের ভালো ভেবেছিল। সবকটা বদের হাড্ডি তার ভাইয়ের মতো। বাসন্তী ওসমান ভিলায় আসতেই অনিমা বেগম থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, দাঁড়াও, কোথায় গিয়েছিলে এই অসময়ে? মায়ের প্রশ্নে বাসন্তী চমকে তাকাল। বলল, মা আসলে মাহিনের মা অসুস্থ, আমাকে একটু তার শারীরিক সাহায্য করার জন্য নিয়ে গিয়েছিল। বাসা তো বেশি দূরে নয়। অনিমা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, বলো কি আমায় আগে জানাবে না? আমিও যেতে পারতাম। ভদ্রমহিলা অসুস্থ। একবার দেখা হয়েছিল আমার সঙ্গে আরও কত আগে। তা এখন কেমন আছেন তিনি? মোটামুটি মা। বেশি হাঁটা চলা করতে পারেন না। এই আর কি। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আজ সন্ধ্যাবেলায় নিস্তব্ধকে বাসায় পেয়ে ড্রয়িংরুমে আবারও বসেছে সকলের চোখে চোখে ফিসফাস গোল মিটিং। নিস্তব্ধ ওদের কার্যকলাপ ভ্রু কুঁচকে দেখছে। একফাকে নিজের কফির মগে চুমুক দিয়ে ল্যাপটপে মনোযোগ রেখে দাদুর উদ্দেশ্যে কৌতুক করে বলল, তোমার নাতিবউয়ের কি বাপের বাড়ির সফর এতদিনেও হয়নি? এখনও শ্বশুর বাড়ি আসার তার কোনো নাম গন্ধ ও নেই যে? সুযোগ পেয়ে পাশ থেকে অনিমা বেগম শক্ত কণ্ঠে বললেন, ও আর এ বাড়িতে আসবে না। তাছাড়া তোমায় ওকে নিয়ে আর চিন্তা করতে ও হবে না। নিস্তব্ধ অবাক কণ্ঠে শুধালো, আসবে না মানে? এ কেমন কথা? দাদু এই তো সুযোগ পেলেন। বিয়ে করবে না বলে, যেমন তার নাতি জেদ ধরেছিল, তেমনি তিনিও মনের সকল আক্রোশ মিশিয়ে নাতিকে ঝাড়ি মেরে বললেন, হ্যাঁ, সে আর তোমার বাড়ি আসবে না। কি করতে আসবে সে? তুমি কি তাকে স্ত্রী হিসেবে মানো? কোনো পরিচয়ে এখানে আসবে সে। তাই তাসফি তোমাকে ডিভোর্স দেব। তোমাকে সমস্ত পেপারস রেডি করে অতঃপর সই করে তার কাছে পাঠাতে বলেছে। চলবে ইনশাআল্লাহ।